আসসালামু আলাইকুম সুপ্রিয় আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আহ, শুরুতে আমি জানতে চাইবো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং পিছনের স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের এমন একটি গল্প পড়ানো হবে যেটা থেকে তুমি তোমার ব্যক্তি জীবনের সাথে এবং পরবর্তী জীবনের যে মিলগুলো আছে বা হচ্ছে অনেক সাদৃশ্য বৈসাদৃশ্য তুমি মিল পাবে। আমরা একটু পরে গল্পটি শুরু করব, তার আগে তোমরা জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং প্রত্যেকেই নিজেদের টাইম লাইনে ক্লাসটি শেয়ার করে রাখো। কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে ঝটপট জানিয়ে দাও। এসেছে 27 অপরিচিতা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এ টু জেড পড়ব এবং এই গল্পটি থেকে চরিত্র বিশ্লেষণ থেকে এবং কোন জায়গা থেকে প্রশ্নগুলো বিগত বছরে অনেক এসেছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা তোমাদের জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে আমাকে একটু জানিয়ে দাও এবং প্রত্যেকেই একটু জানাও যে কে কোন জেলা থেকে আমাদের এই ক্লাসটিতে যুক্ত হয়েছো। কুড়িগ্রাম থেকে আসো, অনেকে সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমি যদি তোমাদেরকে বলি, তুমি কি এমন কাউকে ভালোবেসেছো যাকে তুমি কখনো চেনো না, জানো না বা তার নামও জানো না, কিন্তু তার আত্মমর্যাদায় তুমি অভিভূত হয়েছো? ঠিক এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, যে তুমি এমন কাউকে ভালোবেসেছো যাকে কখনো দেখোনি বা তার নাম জানো না বা তাকে চেনোই না, কিন্তু তার যে আত্মমর্যাদা আছে সেই গুণে তুমি অভিভূত হয়েছো। আমরা ঠিক এমনই একটা গল্প পড়তে যাচ্ছি আজকে। তোমরা একটু জানাও, এমন কেউ কি তোমাদের জীবনে এসেছিল যে যাকে কখনো দেখোনি, চেনো না, এবং কিন্তু তার হচ্ছে যে আত্মমর্যাদা এবং বিশেষ গুণ সেখানে তুমি অভিভূত হয়েছো? চট্টগ্রাম থেকে অনেকে যুক্ত হয়েছি। তাহলে দেখো, আমরা আজকে পড়তে যাচ্ছি অপরিচিতা। এই গল্পটি লিখেছেন রবি ঠাকুর এবং অপরিচিতা এই গল্পের কিছু কাহিনী আছে, যে কাহিনীগুলো আমরা চরিত্রের মাধ্যমে পড়ব এবং এই গল্প থেকে আমরা কিছু মেসেজও কিন্তু পাবো, যেটা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক মিলও থাকবে এবং কিছু বৈসাদৃশ্য রয়েছে, সেটা আমরা ধারাবাহিকভাবেই দেখব। তাহলে শুরুতেই দেখো, আমাদের যে অংশটুকু পড়তে হবে রবি ঠাকুর সম্পর্কে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বকবি। তিনি শুধু বিশ্বকবিতে অভিধায় ভূষিত হননি, এর পাশাপাশি তিনি প্রেম বা নাটক বা অন্যান্য নারী জাগরণের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি লেখালেখি করেছেন। ঠিক তেমনইভাবে আজকে আমরা যে গল্পটি পড়তে যাচ্ছি অপরিচিতা গল্পটি, যেখানে বিভিন্ন বিষয় তিনি হচ্ছে একটা ব্যক্তির যে ব্যক্তিত্বহীনতা কিভাবে প্রকাশ পেয়েছে, অন্যের উপর নির্ভর করেছে, সে বিষয় সম্পর্কে আমরা সম্যক ধারণা আজকে পাবো আজকের ক্লাসে। যশোর বোর্ড থেকে আছো অনেকে, নাটোর থেকে আছো। আমি তোমাদেরকে আহ্বান করব ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবা, যেহেতু তোমরা হচ্ছে এইচএসসি 27, তোমাদের এই গল্পটা ওইভাবে পড়া হয়নি এখনো, আজকেই পড়তে যাচ্ছ। অর্থাৎ একটা গল্প আমরা কিভাবে পড়াবো বা হচ্ছে কোন ধাপের পর কোনগুলো পড়বা বুঝতে পারবা, সেগুলো সম্পর্কে আজকে ধারণা দিব ক্লাসে। তাহলে শুরুতেই দেখো, রবি ঠাকুর সম্পর্কে আমাদের যে তথ্যগুলো জানতেই হবে। তিনি নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে, আর তাকে ছোট গল্পের জনক বলা হয়। ছোট গল্প হচ্ছে শেষ হয়েও হইল না শেষ, এবং তাকে ছোট গল্পের জনক বলা হয় অনেকবার, কিন্তু বিগত বছরগুলোতে এসেছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কিন্তু তিনি। দেখো, রবি ঠাকুরের জন্ম মৃত্যু সাল আছে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তোমাদের এই সাল থেকে একটা প্রশ্ন এসে থাকে, বিশেষ করে রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, এই কবিদের সাহিত্যকর্ম থেকে এবং তাদের যে জন্ম মৃত্যু সাল আছে এখান থেকে প্রশ্ন এসে থাকে। এরপর অপরিচিতা গল্প পড়ার আগে আমরা এই তথ্যগুলো আগে জেনে নিই। অপরিচিতা গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবি ঠাকুরের গল্প সংকলন গল্প সপ্তকে এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে। এবং এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়, প্রশ্নটা এমন আসতে পারে,
তোমার পঠিত অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় বা কোন পত্রিকায় প্রকাশিত হয়, সেক্ষেত্রে হবে সবুজ পত্রিকায়। এবং রবি ঠাকুরের যে ছোট গল্প, তাকে ছোট গল্পের জনক বলা হয়। সে ছোট গল্পের সংখ্যা হচ্ছে 95টি। কতটি? 95টি তার ছোট গল্পের সংখ্যা। তাহলে একটা গল্প পড়ার আগে তুমি যদি সেই গল্পের পাঠ পরিচিতি অংশটা ভালোভাবে পড়ে আসো এবং শিখন ফল বা মূল ভাবটা পড়ো, তাহলে ওই গল্পটা বুঝতে তোমার সুবিধা হবে। তাহলে আমরা শুরুতে দেখো এই গল্পটির যে পাঠ পরিচিতি অংশটুকু আছে সেটা একটু দেখবো আমরা, বা মূল ভাব যে অংশটুকু, মূল ভাবটা দেখো। অপরিচিতা গল্পটি মূলত মানসিকভাবে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের প্রেমা অনুভূতির গল্প। তাহলে দেখো এই গল্পটির, যেমন তোমরা সিনেমা দেখো, সিনেমায় নায়ক চরিত্র একজন থাকে, নায়িকা চরিত্র থাকে, ভিলেন চরিত্র থাকে, ঠিক তেমনই ভাবে এই অপরিচিতা গল্পে নায়ক চরিত্র হচ্ছে অনুপম, যে ছিল ব্যক্তিত্বহীন। এই যুগে এমন কি কেউ আছো যে হচ্ছে তুমি তোমার নিজের যে আলাদা একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, বা সিদ্ধান্ত নেওয়ার তোমার একটা যে বিষয় আছে, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তুমি তোমার মামাকে প্রাধান্য দিবে, বা তোমার মামার কথায় তুমি উঠে বসে মানে চলাফেরা করবে, এটা তুমি গুরুজনদের কথা মানবে, এটা ঠিক আছে, কিন্তু তোমার ব্যক্তি জীবনে তোমার চলাফেরা বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সবখানেই তোমার প্রাধান্য তোমার মামাকে দিবে, এমন কি কেউ আছো? কিন্তু এই অপরিচিতা গল্পে আমরা যেটা দেখতে পাই বা পরিলক্ষিত হয়েছে, সেটা এই যে অনুপম নায়ক চরিত্র রয়েছে, তার জীবনে বা তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার মামার প্রভাবটাই কিন্তু বেশি। আর নায়িকা চরিত্র ছিল কল্যাণী, তার হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তার চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলো আমরা ধাপে ধাপে শিখব। এটা কোন ক্লাস? এটা হচ্ছে এইচএসসি বাংলা প্রথম পত্রের অপরিচিতা গল্প। তাহলে আমরা মূলভাব অংশটুকু দেখে যাই, তাহলে এই গল্পটি বুঝতে আমাদের আরো সুবিধা হবে। এ গল্পে অপরিচিতা মানুষের প্রতি প্রেমময় হৃদয়ের ব্যাকুলতার প্রকাশ ঘটেছে। যে আমি প্রথমেই বলেছি, এমন একটি চরিত্র, যে চরিত্রকে তুমি ভালোবাসো কিন্তু তাকে কখনো দেখোনি, কিন্তু তার মর্যাদায় তুমি অভিভূত হয়েছো এবং তাকে সেইভাবেই তুমি ভালোবাসো, সেটাই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। এই গল্পের কল্যাণী অর্থাৎ যে নায়িকা চরিত্র রয়েছে, পুরো গল্প জুড়ে নায়ক অনুপমের কাছে অপরিচিতায় রয়ে যায়। তুমি একজনকে ভালোবেসেছো, অনুপম কি প্রেম করতো? সীমান্ত দে তুমি জানিয়েছো, একটু পরেই জানতে পারবে সে প্রেম করতো কিনা। বা তোমাদের আরেকটা মজার বিষয় যদি আমি বলে থাকি, তুমি বিয়ে করতে গেছো এবং সবকিছু ঠিকঠাক, খাওয়া দাওয়া হয়েছে বা গহনা বা ইত্যাদি যে কাজগুলো থাকে বিয়েতে, তখন তোমার সবকিছু শেষ হয়েছে, কিন্তু শেষ পর্যায়ে তোমার মামা এমন একটা চরিত্র যার জন্য বিয়েটা ভঙ্গ হয়েছে এবং তুমি বিয়ে না করে তোমাকে ফেরত চলে আসতে হয়েছে। এই মুহূর্ত যদি তোমার জীবনে ঘটতো, তুমি কি করতে? তুমি সেই মামাকে তৎক্ষণাৎ কি মানে সেখানে রেখে দিতে, নাকি ড্যাশ ড্যাশ করে দিতে? বলো, একটু কমেন্টে জানাও। মানে বিয়ে করতে গেছো, কিন্তু মানে খাওয়া দাওয়া সব শেষ, কবুল পড়বা, ওই মুহূর্তেই মানে তোমার মামা এমন একটা কথা বলেছে বা তোমার মামার এমন একটা কর্মকাণ্ড, যেই কর্মকাণ্ডের জন্য মানে পুরো বিয়েটাই ভঙ্গ হয়েছে। তুমি বিয়ে না করে আবার হচ্ছে যেখানে তুমি বাসর ঘর বা অন্যান্য ইত্যাদি হানিমুন এমন প্ল্যান করে রেখেছিলে, কিন্তু সেটা তোমার মামার জন্য বিঘ্ন ঘটেছে। ওই সময় তুমি যদি অনুপমের জায়গায় থাকতে, তাহলে এই মামাকে কি করতে? একটু কমেন্টে জানাও। এমন কিছু কমেন্ট করিও না যাতে তুমি হচ্ছে ফেসবুক থেকে মানে রেস্ট্রিক্টেড খাও। কেউ কি বলতে পারবে যে অনুপমকে কেন মাকাল ফলের সাথে তুলনা করা হয়েছে? মাকাল ফল দেখতে সেই, ওই যে একটা আছে না, যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, মানে উপর থেকে দেখতে এতটা চাকচিক্য কিন্তু ভিতরে যে একেবারে কর্দমাক্ত, মানে কাদাযুক্ত, মানে একেবারে বিঘ্ন, দেখলেই তোমার বমি চলে আসবে এমন একটা অবস্থা। ঠিক তেমনই ভাবে অনুপম এমএ পাশ করেছিল ঠিকই, কিন্তু তার যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সেটা সম্পূর্ণ তার মামার উপর বর্তিয়েছিল। তো সে যে বড় হয়েছে, বিয়ে করতে গিয়েছে, তার আলাদা যে একটা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আছে সেটা তার মধ্যে ছিল না। এজন্য বলা হয়েছে মাকাল ফল দেখতে যেমন বাইরে থেকে খুব চাকচিক্য, অনুপমকে দেখেও ওইভাবে চাকচিক্য মনে হয়েছিল, কিন্তু তার ভিতরে যে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সেটা তার ছিল না। মামাকে ড্যাশ করে মারবো, আচ্ছা মারিও। এরপর দেখো, অনুপম মানসিক ভাবে অনেক উপলব্ধি করার পরও শেষ পর্যন্ত কল্যাণীকে জয় করতে পারলো না।
অপরিচিতা গল্পে অনুপমের মতো একজন শিক্ষিত অথচ ব্যক্তিত্বহীন পুরুষের কাপুরুষোচিত যে আচরণ, লোভী মামার অশোভনীয় আচরণ, অনুপমের যে মামা ছিল সে ছিল লোভী ছিল। মানে এই গল্পে কিন্তু যৌতুক প্রথার বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, সেটা আমরা একটু পরেই দেখব। এ গল্পে 19 শতক ও 20 শতকের বাঙালি সমাজকেই প্রতিফলিত হয়েছে। গল্পের আখ্যানে শম্ভুনাথ সেন ও মেয়ে কল্যাণীর বিয়ে প্রত্যাখ্যান 20 শতকের দেখো নবজাগরণের ইঙ্গিত বহন করে। কারণ এই সমাজ ব্যবস্থা অর্থাৎ বর্তমান যে আধুনিক যুগ, এই আধুনিক যুগে কিন্তু এই যে অপরিচিত গল্পে যে এই বিষয়গুলো ফুটে উঠেছে সেটা কিন্তু পরিলক্ষিত হয় না। কারণ এই সময় যদি অনুপমের মামার মতো এমন একজন ব্যক্তি থাকতো, তাহলে তাকে জায়গায় একেবারে সে বিনাশ করে দিত, মানে ছেলেদের কথা বলছি। আর কল্যাণী কি করতো, আরে অনুপমের যদি এই যুগে থাকতো অনুপমার কল্যাণী, তাহলে কল্যাণী কি করতো, বিয়ে তো ভেঙে গেছে কিন্তু শেষমেশ ওই বাংলা ছায়াছবিতে যেটা হয়ে থাকে যে তুমি যেও না আমাকে ছেড়ে, ও কিন্তু তৎক্ষণাৎ মানে স্বামীর জামাইয়ের হাত ধরেই চলে যেত, মানে ওইখানে আর প্রত্যাখ্যান হতো না। যাই হোক, পরের অংশটুকু দেখো। এই যে এই গল্পটা পড়ার পর আমরা কোন কোন শিরোনামগুলো জানতে পারবো বা কোন কোন শিখন ফলগুলো আমরা আয়ত্ত করতে পারবো, যেগুলো আমরা সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। দেখো, অন্যান্য জায়গা থেকে আমাদের এই প্ল্যাটফর্মে তোমরা বাংলাটা বা অন্যান্য সকল সাবজেক্ট কেন ভালো করবে দেখো, কারণ আজকের ক্লাসটা সম্পূর্ণ করার পর তুমি নিজেই অনুধাবন করতে পারবে যে আমি অন্য জায়গায় কি পাচ্ছি আর এখানে কি পাচ্ছি। আমি এই গল্পটি পড়ানোর আগে শুরুতে আমি মূল ভাব নিয়ে আলোচনা করলাম, তাহলে তোমার একটা সম্যক ধারণা হয়েছে। এরপর আমি যাব শিখন ফল, অর্থাৎ এই গল্পটা পড়ার পর আমরা কোন কোন বিষয় সম্পর্কে মানে জানতে পারবো বা কোন কোন বিষয় নিয়ে এখানে অবতারণা ঘটেছে। তাহলে শুরুতেই দেখো, পণ প্রথার অভিশাপ। যৌতুক প্রথার যে একটা অভিশাপ রয়েছে, যার জন্য এই অপরিচিতা গল্পে অনুপম এবং কল্যাণীর মধ্যে কিন্তু মিলনটা শেষ পর্যন্ত হয়নি, প্রত্যাখ্যাত হয়েছে। মামার যদিও কিছু দোষ ছিল। এরপর দ্বিতীয় অংশটুকু দেখো, যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। যৌতুক দেওয়ানিয়া দণ্ডনীয় অপরাধ। তোমরা কি এখানে এমন কেউ আছো যে হচ্ছে আগে থেকেই ভেবে রেখেছো যে যৌতুক না দিলে আমি মানে বিবাহ করব না বা কবুল পড়ব না, এমন কেউ আছো? দেখি একটু জানিয়ে দাও। একজন বলেছে আমি তো চাঁদের দেশে পাঠিয়ে দিতাম। আচ্ছা, পরে পাঠিও, আগে জানাও যে যৌতুক কে নিয়ে বিয়ে করবে এমন কে কে আছো। 12টা শেয়ার, আমরা 203 জন ক্লাসে আছি কিন্তু শেয়ারের সংখ্যা খুবই কম। একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও, অনুরোধ করছি। নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। এরপরে দেখো, পুরুষের পাশাপাশি নারীর অবস্থান ও কৃতিত্ব। বিয়েতে যৌতুক প্রথা ও বরপক্ষের অমানবিক আচরণ এখানে ফুটে উঠেছে। বিয়েতে যৌতুক প্রথা ও বরপক্ষের যে অমানবিক আচরণ সেটা ফুটে উঠেছে। তাহলে আমরা শুরুতে দেখলাম মূল ভাব, এরপর শিরোনাম অংশ। এবার আমরা এই গল্পে যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো সম্পর্কে আমরা বৈশিষ্ট্যগুলো জানবো। শুরুতেই দেখো, আমাদের এখানে রয়েছে অনুপম সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমে, সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা এক নায়ক। এবং এই অপরিচিত গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। উত্তম পুরুষকে স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ, অর্থাৎ আমি যে কথা বলছি এখানে আমি হচ্ছে উত্তম পুরুষ। ঠিক তেমনইভাবে অপরিচিত গল্পে স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ, নায়ক চরিত্র অনুপম। সে ছিল ব্যক্তিত্বহীন, পরনির্ভরতার প্রতীক, মানে নিজের যে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটা তার মধ্যে ছিল না, অন্যের উপর নির্ভরশীল থাকতো সে। এরপর পুরুষোচিত গুণের অভাব, একজন পুরুষের যে আলাদা যে গুণগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না। তারপর মাতৃ আজ্ঞার বাইরে না যা, তার মা যদি তাকে বলে তুই এখানেই বসে থাকবি, তুই কবুল পড়বি, হ্যাঁ সে কবুল পড়বে, না বললে না। আরো ইত্যাদি ইত্যাদি বিষয় তো আছে। এই যুগে সাধারণত এমন পোলা পাওয়া যাবে না। যাবে কি, দুই একজন, ওই 100 জনের মধ্যে দুই একজন পাওয়া যাবে। সে যদি বলে যে আম্মু আমি কি ওই মেয়ের পাশে দাঁড়িয়ে একটু ছবি তুলতে পারি, ওর মা যদি বলে হ্যাঁ যাও, তোমার আন্টির মেয়ে হয়তো, যাও, তাহলে সে যাবে। এমন টাইপের কিন্তু পোলাপান এখনই পাওয়া ওইভাবে যায় না, কারণ এখনই সবাই আধুনিক যুগ রয়েছে, ডিজিটাল যুগ, এখানে সবাই প্রো লেভেলের।
নাইম বলেছে বাইক না দিলে মেয়ে নিব না, যৌতুক দিয়া নিয়া উভয়ই দণ্ডনীয় অপরাধ, তোমরা এই জায়গা থেকে দূরে থাকবার। মেয়েরা যারা আছো তোমরা কখনোই যৌতুক যে চাইবে তাকে একেবারে বুঝ দিয়ে দিবে। এরপরে দেখো কল্যাণী চরিত্র অর্থাৎ নায়িকা চরিত্র যেটা ছিল, গতি সহজ ও নির্মল ছিল। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মেয়েদের মধ্যে কার কার মধ্যে আছে সেটা একটু কমেন্টে জানিয়ে দিও। গতি সহজ ও নির্মল, প্রতিবাদী নারী চরিত্র, যেখানেই অন্যায় দেখবে অবিচার দেখবে সেখানেই তোমরা প্রতিবাদ মুখর ভূমিকায় অবতীর্ণ হবে। তারপর দেখো ব্যক্তিত্ব বোধ ও মর্যাদা সম্পন্ন নারী, ব্যক্তিত্ব বোধ ছিল তার মধ্যে এবং সে ছিল মর্যাদা সম্পন্ন নারী ছিল। তাহলে অপরিচিতা গল্পে যেমন একটা সিনেমায় শাকিব খানের কিছু তোমার বৈশিষ্ট্য থাকে, বুবলির কিছু বৈশিষ্ট্য থাকে, ঠিক তেমনইভাবে অপরিচিতা গল্পে অনুপমের কিছু বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখলাম, আর কল্যাণের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য দেখলাম, যদিও এই বৈশিষ্ট্যগুলো কোনো নায়িকার মধ্যে ওইভাবে পাওয়া যায় না। এরপরে দেখো অনুপমের মামা, যার জন্য অনুপমের বিয়েটা হয়নি, তার যে পরবর্তীতে যে তোমার পরিকল্পনাগুলো ছিল, যদিও ছিল না, সে তো ছিল ব্যক্তিত্বহীন। সে যদি বলতো আমি একটু কক্সবাজারে যাব হানিমুন করতে বা সাজেক যাব, তার মামা তাকে বলতো তুই বাসায় বসে ছাদে বসে আড্ডা দে, তোকে বাইরে যেতে হবে না। তারপরে দেখো তার মামার চরিত্রগুলোর মধ্যে ছিল আত্মমর্যাদাহীন, যৌতুক লোভী ছিল আর অশোভন আচরণ ছিল। সাধারণত এই বর্তমান যুগে এই রকম মামা যদি চারিত্রিক বৈশিষ্ট্য কেউ থাকে, তার ধারের কাছেও বর্তমান পোলাপান যাবে না। এরপর শম্ভুনাথ সেন দেখো, সে ছিল দৃঢ়চেতা, আত্মসম্মানবোধ ও মানবিক ছিল। পরের অংশটুকু দেখো, এই গল্পের উপজীব্য বিষয় কি, অর্থাৎ যে গল্পটি তুমি পড়বে সেটা কবিতা হোক, গল্প হোক, নাটক বা উপন্যাস হোক, তোমাকে প্রথমে যেটা ভাবতে হবে এই গল্পের মূল বিষয় কি, মূল আলোচ্য বিষয় কি। তাহলে শুরুতে দেখো, যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের প্রয়াস ও ধিক্কারের ভাব স্পষ্ট থাকতে হবে। এরপর অপরিচিতা গল্পটি মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তি ও পাপ স্খলনের অকপট কথামালা। অর্থাৎ এখানে বলা হয়েছে দেখো, অপরিচিতা গল্পটি মনস্তাপে ভেঙে পড়া, সে বিবাহ করতে গেছে কিন্তু বিবাহের আসর থেকে তাকে চলে আসতে হয়েছে, বিবাহ প্রত্যাখ্যিত হয়েছে। তাহলে তার মন দেখো এখানে মনস্তাপে ভেঙে পড়া বলা হয়েছে। যখনই তুমি এই শব্দগুলো চয়ন করতে পারবা সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে, তখনই দেখবা অন্যদের থেকে তুমি মার্ক বেশি পাবে। পরের অংশটুকু দেখো, অনুপম অর্থাৎ অনুপমের আর কি কি বৈশিষ্ট্য ছিল সেটা আমরা দেখব। এবং যারা আছো, যারা আগে থেকেই আমাদের বাংলা কোর্সে ভর্তি হয়েছো, তাদেরকে আমি বলবো পিডিএফ তো পেয়ে যাবে এবং এইগুলো নোট করে রাখবে। তাহলে দেখবে এখনও তোমাদের রেজাল্ট দেয়নি, কলেজে যাওয়ার আগেই আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে 1 জুলাই থেকে। সেখানে দেখবা আমরা 60 থেকে 70% তোমাদের শেষ করিয়ে দিয়েছি। এরপরে দেখো, অনুপম অপরিচিতা গল্পের গল্পকথক। অনুপম গল্পের অন্যতম প্রধান চরিত্র এবং সে ছিল, এই যে অনুপম দেখো, সে ছিল ব্যক্তিত্বহীন ও পরনির্ভরশীল। সে ব্যক্তিত্বহীন ছিল এবং অন্যের উপর নির্ভরশীল ছিল, তার মামার উপর। আর বিয়ের সময় তার বয়স ছিল 23 বছর। তাহলে 23 বছরের একটা যুবকের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ছিল না, ব্যক্তিত্বহীন ছিল। এ যুগে কি এমন ছেলে পাওয়া যায়? তোমরা একটু জানাও। এবং সে তার মামার কথায় উঠবে বসবে, এটা কি কখনো কল্পনা করা যায় এই যুগে? কিন্তু ওই যুগের সাথে বর্তমান যুগের সাথে দেখো একটা বৈসাদৃশ্য সম্পর্ক এখানে আছে। এইটা দিয়ে আমরা এইচএসসি 27 আমরা কি করব, এইচএসসি 27-এ লিপি আক্তার তোমাদের প্রথম যে বাংলা প্রথম পত্রের যে গল্প সেটা হচ্ছে অপরিচিতা গল্প, সেটাই ধারাবাহিকভাবে পড়াচ্ছি। এরপর বর্তমান এই দেখো, বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর আর বর্তমান তার বয়স হচ্ছে 27 বছর। বিবাহ যাত্রায় পাথে হয়েছিল মস্ত হাতি। এখন বিবাহ যাত্রায় আধুনিক অনেক গাড়িতে যাতায়াত করা হয়, কিন্তু এই অনুপমের যখন বিয়ে হয়েছিল বিবাহের সময় তার পাথে হয়েছিল, মানে যাতায়াতের যে মাধ্যম সেটা ছিল মস্ত হাতিতে করে গিয়েছিল। এরপর দেখো, অনুপমের 27 বছরের জীবনটা বর্ণনায় কি হিসেবে প্রথম যে লাইনগুলো রয়েছে, এই প্রশ্নটা অনেকবার তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশনেও আসে। এটা যেমন অনুপমের হুবহু উঠিয়ে দেয়, শূন্যস্থান টাইপের প্রশ্ন আসে, তোমরা পাবে এটা কলেজে প্রথম যে পরীক্ষাগুলো হবে সেখানে পেয়ে যাবে। অনুপমের 27 বছরের জীবনটা বর্ণনায় কি হিসেবে, না দৈর্ঘ্যের হিসেবে না গুণের হিসেবে।
অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি। তাহলে অনুপমের বাবা ওকালতি করে অনেক টাকা উপার্জন করেছিল। আর অনুপমের আসল অভিভাবক ছিল তার মামা। এই মামাই হচ্ছে কালকে উঠেছিল এবং এই মামার কারণেই কিন্তু তার বিবাহ প্রত্যাখ্যাত হয়েছিল। অনুপম আসলেই বোকা ছিল, হ্যাঁ, কারণ তার 23 বছর বয়স। এই 23 বছর বয়সে তার মামা, দেখো এখানে বলা হয়েছে অনুপমের আসল অভিভাবক ছিল তার মামা। অনেকের মামা এখন অভিভাবক আছে, কিন্তু তাদের মামা ওইভাবে কিন্তু এই যুগে যদি ওই রকম ব্যবহার করে তাহলে কিন্তু অন্যরকম অবস্থা হয়ে যাবে। এরপর অনুপমকে তুলনা করা হয়েছে, দেখো, মাকাল ফল, শিমুল ফুল, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই এর সাথে। এখানে দেখো একটা শব্দ বলা হয়েছে যে মাকাল ফল। আগেই বলেছি মাকাল ফল, তোমরা ক্লাস শেষে সার্চ দিয়ে দেখিও যে মাকাল ফল এটা কি। দেখতে যে এত সুন্দর চাকচিক্য, ঠিক তেমনই ভাবে এই অনুপম, দেখো এখানে এই যে তার বয়স ছিল কত বছর? 23 বছর বিয়ের সময়, বর্তমান হচ্ছে 27 বছর, অর্থাৎ 23 বছর বয়সে এই অনুপম ছিল কি, দেখো আমরা আগেই পড়িয়েছি যে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা এক নায়ক এবং ব্যক্তিত্বহীন ছিল এবং পরনির্ভরতার প্রতীক ছিল, অন্যের উপর নির্ভরশীলতা ছিল এবং যে পুরুষোচিত যে গুণগুলো থাকা দরকার সেটা তার মধ্যে ছিল না। আর মাতৃ আজ্ঞার বাইরে না যাওয়া, তার মা যা আজ্ঞা করতো তার বাইরে সে যেত না। এইটা ছিল অপরিচিতা গল্পের অনুপম, অর্থাৎ তার নায়ক চরিত্রের যে বৈশিষ্ট্য। এরপর দেখো কল্যাণী কত সুন্দর, এবং এই কল্যাণী তার যে চরিত্রগুলো আছে সেটা আমরা দেখব। তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেটা কিন্তু এই যে এই চরিত্রগুলো থেকে কিন্তু আসবে। তুমি যদি প্রতিটা গল্পের এই চরিত্রগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারো তাহলে যে কোনো প্রশ্নেই তুমি খুব সহজে উত্তর করতে পারবা। তাহলে এখানে দেখো এই অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। আর উত্তম পুরুষ হচ্ছে কি? স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কল্যাণী, এই সেই কল্যাণী দেখো, অর্থাৎ অপরিচিতা গল্পের নায়িকা। কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন পেশায় ছিলেন ডাক্তার। তাহলে দুইটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ আসছে, আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি। অনুপমের বাবা ছিল পেশায় ওকালতি, আর কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন তিনি পেশায় ছিলেন ডাক্তার। কল্যাণীর চরিত্রের মধ্যে কি কি পাওয়া যায় দেখো, এই চরিত্রগুলো দেখো। এই চরিত্রগুলো দেখে তোমরা একটু আমাকে বলবে এই চরিত্রগুলো বর্তমান কার কার সাথে মিল আছে, সাদৃশ্য আছে। যেমন তার ছিল নির্মল দীপ্তি ছিল, শুচি শুভ্র সৌন্দর্য ছিল, এই শুভ্র মানে হচ্ছে সাদা, সহজ গতি ছিল, বলিষ্ঠ ব্যক্তিত্ব এবং প্রতিবাদী চেতনা। দেখো সহজ গতি, কিন্তু বর্তমানে অনেকের মধ্যে কিন্তু এই গতিটা থাকে কি, জটিল গতি থাকে। এই জটিল গতি থেকে কিন্তু তোমাদেরকে বের হয়ে আসতে হবে। এরপর দেখো, না আমরা গাড়ি ছাড়িব না। কল্যাণী এই উক্তিটি করেছিল কি হিন্দিতে। এই অপরিচিত গল্পে এমন কিছু উক্তি আছে যে উক্তিগুলো তোমাকে দিয়ে বলবে এটা কার উক্তি ছিল বা এটা কোন গল্প থেকে চয়ন করা হয়েছে। কল্যাণীকে আশীর্বাদ করা হয় কি দিয়ে দেখো, ইয়ারিং দিয়ে। প্রশ্নটা এমন আসে যে অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করা হয়েছিল কি দিয়ে, অর্থাৎ বিয়ের সময় তো ওই যে এঙ্গেজমেন্টের যে ব্যাপারটা থাকে, অর্থাৎ তাকে এই যে আশীর্বাদ করা হয়েছিল একজোড়া ইয়ারিং দিয়ে। কল্যাণীর কণ্ঠস্বরকে অনুপম তুলনা করেছে গানের সাথে। তাহলে দেখো তাকে কখনো অনুপম দেখেনি, তারপরেও তার কণ্ঠস্বরকে গানের সাথে তুলনা করেছে। দেশ চেতনায় দক্ষ দৃঢ়চেতার মানুষ হচ্ছে কল্যাণী। যখন অনুপমের সাথে তার বিয়ে প্রত্যাখ্যাত হয় তখন এই কল্যাণী দেশ চেতনায় একটা মনোনিবেশ করেছিল যে দেশের সেবা করবে। এরপর আমরা পূর্বে দেখেছি অনুপমের বিয়ের সময় তার বয়স ছিল 23 বছর, বর্তমান 27। আর অনুপমের দেখো কল্যাণীর বয়স ছিল কত? কল্যাণীর বয়স ছিল 15 বছর আর বর্তমান বয়স হচ্ছে 19। দেখেই দেখো কত সুন্দর, দেখেই তো পাগল হয়ে যাওয়ার কথা। এবং তার যে বৈশিষ্ট্যগুলো আছে এখানে। কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের বন্ধু, পেশায় ছিলেন একজন উকিল, অর্থাৎ অনুপমের বাবা ওকালতি করতেন। কল্যাণী নারী শিক্ষার ব্রত হওয়ার কারণ হচ্ছে কি দেখো, কল্যাণী যে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছিল সেটা কেন? সেটা হচ্ছে মাতৃভূমির প্রতি ভালোবাসা, নারীর প্রতি মমত্ববোধ ও সংসারের স্বপ্নভঙ্গ। এই তিনটা কারণে তার হচ্ছে দেশ সেবায় অর্থাৎ নারী শিক্ষার ব্রত তিনি গ্রহণ করেছিল। অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে
যে সে বলিল মাতৃ আজ্ঞা, এখানে সে হলো কল্যাণী অর্থাৎ মাতৃ আজ্ঞা। ট্রেনে দেখো এই অপরিচিতা গল্প নিয়ে কিন্তু তোমাদের একটা শর্ট ফিল্ম মানে একটা তোমাদের সিনেমাও আছে, সেখানে ট্রেনের মধ্যে তাদের হচ্ছে দেখা হয়, কিন্তু ওইভাবে আমরা শেষ পর্যায়ে অংশটুকু দেখব। এরপর অনুপমের বন্ধু হরিশ। প্রত্যেকের জীবনে এমন একটা বন্ধু থাকে যে সেই বন্ধু মহলে সেই বন্ধুর কথা বা তার অনুপস্থিতিতে পুরো আনন্দটাই ভেস্তে যায়। এবং ঠিক তেমনইভাবে অপরিচিতা গল্পে অনুপমের বন্ধু ছিল যে ছিল আসর জমাতে অদ্বিতীয়, সেই চরিত্রটি হচ্ছে হরিশ। দেখো অনুপমের বন্ধু হরিশ, অনুপমের বিয়ের জন্য পাত্রী ঠিক করে হরিশ। হরিশ কাজ করে বা চাকরি করে কোথায়? কানপুরে। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু আসতে পারে যে অপরিচিতা গল্পের অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে, সেক্ষেত্রে এটা হবে কানপুরে। হরিশ ছুটিতে কলকাতায় এসেছিল। হরিশের দেখো সরস রসনা গুণ আছে, সেই কল্যাণীর সাথে কথা বলে অনুপমকে কি করেছিল? ওতলা করেছিল। অর্থাৎ এই যে এখানে বলা হয়েছে দেখো অনুপমের বিয়ের কাজ অর্থাৎ পাত্রী ঠিক করেছিল হরিশ। বন্ধু মহলে অনেকে আছে না, দোস্ত তোর জন্য একটা মেয়ে দেখেছি, আরে সেই করা, এমন বলা হয়ে থাকে বা বলে, বা এমনভাবে উপস্থাপন করবে তুমি একেবারে পাগল হয়ে যাবে, ফিদা হয়ে যাবে যে ওই মেয়েকে আমি কখন দেখব, ওই মেয়েকে আমি আমার ঘরের বা রানী করতে চাই। ঠিক তেমনইভাবে অপরিচিতা গল্পে এই হরিশ চরিত্রটি ছিল যে হচ্ছে আসর জমাতে অদ্বিতীয় ছিল এবং তার সরস রসনার গুণ ছিল। সে এমন কিছু কথা বলেছিল অনুপমকে যেটা শুনে, যদিও মানে এই যুগে এরকম ছবি দেখা দেখি করে কিন্তু ঘটকের মাধ্যমে বিয়ে খুবই কম হয়, পূর্বে হতো। এই অনুপম কল্যাণীকে না দেখেই হরিশের যে কথা আছে সরস রসনার গুণ, সেটা শুনেই কিন্তু তার মন উতলা হয়েছিল। তোমার কি এমন কোনো বন্ধু আছে যে তোমাকে এমন অফার দিয়েছিল? একটু জানিয়ে দিও। এরপর দেখো অনুপম হরিশের কাছে কল্যাণীর কথা জানতো। যেহেতু কল্যাণীকেই প্রথম দেখেছিল এবং পাত্রে ঠিক করার কাজ ছিল তার বন্ধু হরিশ, সে তো অনুপম কল্যাণীকে কখনো দেখেনি, এজন্য তার বন্ধুর মাধ্যমে তার বিষয় সম্পর্কে কিছু জানতো। হরিশের ভাষায় বলা হয়েছিল, ওহে মেয়ে যদি বলে একটা খাসা মেয়ে আছে, এখানে মেয়েটি হচ্ছে কল্যাণী, অর্থাৎ কল্যাণী সম্পর্কে সে হচ্ছে বিভিন্নভাবে উপস্থাপন করেছে, অর্থাৎ মেয়েটি সেই একেবারে। হরিশের বর্ণনা অনুসারে কানপুরের মেয়েটি হচ্ছে খাসা, আসর জমাতে ও যে কোনো বিষয় রসাত্মকভাবে হাস্যরসাত্মকভাবে দেখো উপস্থাপনের গুণ ছিল এই হরিশের। এতটুকু অংশ ক্লিয়ার কিনা একটু জানাও। এই ক্লাস কি ভর্তির জন্য কাজে আসবো? এ দেখো তোমাদের 25 তারিখে একটা বাংলা ক্লাস হবে, যারা হচ্ছে কলেজ অ্যাডমিশন পরীক্ষা দিবে সেখানে হচ্ছে বিস্তারিত আলোচনা করা হবে, অর্থাৎ বাংলা কলেজ অ্যাডমিশনে যেগুলো আসবে। এরপর দেখো বিনোদা। বিনোদা সম্পর্কে আমরা যে বিষয়গুলো জানবো, অনুপমের পিস্তুত ভাই ছিল হচ্ছে বিনোদা। বিনোদা একটা ইয়ারিং দিয়ে আশীর্বাদ করতে গিয়েছিল কল্যাণীকে। বিনোদার রুচি ও দক্ষতার উপর অনুপমের 16 আনা নির্ভরতা করে এবং অনুপম দেখো বিনোদার বাড়িতে যেত সন্ধ্যায়। এই প্রশ্নটা অনেকবার এসেছে বিগত বছরগুলোতে। কল্যাণী সম্পর্কে বিনোদার কথায় অনুপম তার ভাগ্যে প্রজাপতির সাথে মিল খুঁজে পেয়েছে, অর্থাৎ বিয়ের যে বিষয়গুলো রয়েছে সেটা দেখো, এটা আমরা বিস্তারিত একটু পরেই পড়বো অনুধাবনমূলক অংশে। এবং যেই প্রশ্নটা সব থেকে বেশিবার এসেছে এ যাবৎকাল, যে কার ভাষাটা অত্যন্ত আর্ট, মানে বিভিন্ন ভালোভাবে কথাগুলো উপস্থাপন করতে পারে বা ফুটিয়ে তুলতে পারে, ঠিক তেমনইভাবে দেখো বিনোদার ভাষা অত্যন্ত কি ছিল? আর্ট ছিল। যেখানে সবাই বলে চমৎকার, সেখানে তিনি বলতেন চলনসই। মন্দ নয় হে খাঁটি সোনা বটে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে মন্দ নয় হে খাঁটি সোনা বটে, এই উক্তিটি কার ছিল? উক্তিটি ছিল বিনোদার। বিনোদার প্রতিটি কথা অনুপমের মনে স্ফুলিঙ্গের মতো আগুন জ্বালিয়ে দিয়েছিল, কারণ তার বর্ণনার ভাষা ছিল সংকীর্ণ। দেখবা অনেকেই হচ্ছে বিস্তারিত না বলে খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি শব্দ চয়ন করে একটা বড় একটা বিষয়কে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করবে। ঠিক তেমনইভাবে এই বিনোদার মধ্যে এমন কিছু গুণ ছিল যেগুলো সংক্ষিপ্তভাবে বলতো এবং সেটা হচ্ছে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারতো। এরপর অনুপমের মামা, এই সেই
জঘন্য ব্যক্তি, যেই ব্যক্তির কারণে অনুপম এবং কল্যাণীর কিন্তু বিয়ে হয়নি। এবং দেখবা রবি ঠাকুরের যে গল্পগুলো আছে অধিকাংশ গল্পগুলোতে তিনি হচ্ছে মিলন কিন্তু করিয়ে দেয়নি। রবীন্দ্রনাথ চাইলেই তো গল্পের মধ্যে অনুপম ও কল্যাণীকে বিয়ে দিতে পারত, কিন্তু সেটা করেনি কেন? তোমাদের কাছে প্রশ্ন, রবি ঠাকুর কেন অপরিচিতা গল্পে অনুপম ও কল্যাণীর বিয়ে দেয়নি? কেন তাকে, দেখো যদি বিয়ে দিত তাহলে তোমরা এখন কলেজে অর্থাৎ এসএসসি 25 থেকে 27 কলেজে উঠবে তোমরা, তাহলে প্রথম গল্পটা পড়েই যদি তোমরা নায়ক এবং নায়িকার মধ্যে বিয়ের একটা সম্পর্ক বা বার্তা যদি তোমরা পেতে, তাহলে তোমরা কিন্তু এই ফার্স্ট ইয়ার থেকেই ওই লাইনে চলে যেতে। রবি ঠাকুর চেয়েছে যে এমন একটা গল্প আমি লিখব যেটা শিক্ষার্থীরা পড়বে, কিছু শিক্ষণফল গ্রহণ করবে, এবং যদি ওই সময় বিয়ে করে বা ওই দিকে ঝুঁকে যায় তাহলে পড়াশোনায় তেমন মনোযোগ তার থাকবে না। সেক্ষেত্রে এটা কিন্তু একটা খুবই বাস্তবধর্মী একটা বিষয় হয়ে গেছে বা হয়ে দাঁড়িয়েছে। তারপরে দেখো অনুপমের মামার মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, যেমন অনুপমের আসল অভিভাবক তার মামা। অনুপমের মামা তার সে কয় বছরের বড় ছিল? দেখো 6 বছরের বড় ছিল। এটা হয়ে থাকে, দেখবা অনেক হচ্ছে মামা একটু মানে 2 থেকে 3 বছরের বড়, কিন্তু ভাগিনা কি থাকে 2 থেকে 3 বছরের ছোট থাকে। এবং ওই যে ছোট একটা বয়স থাকে, বয়সের তেমন ডিফারেন্স থাকে না, খুবই কম থাকে। সেখানে ওই যে বিভিন্ন মানে এই যুগে যেটা হয়ে থাকে, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা কিন্তু মানে একদম ফ্রেন্ডলি ওইতে কথাবার্তা বলে। কিন্তু আমরা এই অপরিচিতা গল্পে অনুপমের মামা আর অনুপমের মধ্যে কিন্তু সেই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারিনি। এরপর অনুপমের মামা তার সংসারকে ফল্গুর বালির সাথে মতো নিজের অন্তরে শুষে নিয়েছেন। এই যে ফল্গুর বালি, এটা যে শব্দার্থগুলো রয়েছে সেটা আমরা দেখব। এবং অন্তঃসলীলা বলা হয়েছে। অন্তঃসলীলা হচ্ছে এমন একটা বিষয় যে উপরে দেখো বালুর স্তর থাকবে আর নিচে পানি প্রবহমান থাকবে, জলস্রোত যেটা থাকে সেটা প্রবহমান থাকবে। এইচএসসি 26 কি কোনো কোর্স আছে? ময়না পাখি তুমি জানতে চেয়েছো, আমাদের পেজে নক দিয়ে রাখো। হ্যাঁ, বাংলার জন্য কোর্স তো অবশ্যই আছে, পেয়ে যাবে। পুরো গল্পে তাকে অর্থলোভী, স্বার্থপর, হীন মানসিকতা মানে ছোট মন মানসিকতা যেটা থেকে থাকে, অর্থাৎ বিয়ে করতে গিয়েছে বিবাহের মধ্যে, অর্থাৎ মেয়ে পক্ষ কল্যাণীর বাবা তার জন্য যে গহনাগুলো দিয়েছে সেই গহনাগুলো পরখ করার জন্য এই অনুপমের মামা স্যাকরা নিয়ে গিয়েছিল, যে তার বাবা তার জন্য, মেয়ের জন্য, কল্যাণীর জন্য যে গহনাগুলো দিচ্ছে সেটা কি আসল না নকল সেটা পরীক্ষা করার জন্য কিন্তু স্যাকরা নিয়ে গিয়েছিল। এই অনুপমের মামা এতটাই ছোট মন মানসিকতা সম্পন্ন ছিল। মামার অস্থিমজ্জায় জড়িত ছিল দেখো টাকার প্রতি আসক্তি। এই যে অস্থিমজ্জায় অনুপমের দেখো, তারপরে বলা হয়েছে পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ছিল তার মামা। অনুপমের উপর তার মামার ছিল একচ্ছত্ব অধিপতি ছিল। তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কাকে? তার মামাকে ছিল। কিন্তু এটা হওয়ার কারণ না থাকাই ভালো ছিল, কারণ তার যেহেতু 23 বছর বয়স, সে সিদ্ধান্ত গ্রহণ করা বা সিদ্ধান্ত নেওয়ার আলাদা একটা ক্ষমতা তার মধ্যে ছিল। কিন্তু অনুপম ছিল ব্যক্তিত্বহীন এবং তার যে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সেটা কিন্তু তার ছিল না। ধনীর কন্যা মামার অপছন্দ, কারণ মাথা উঁচু করে চলবে। দেখো এখানে দুইটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এই মামার অস্থিমজ্জায় জড়িত ছিল টাকার প্রতি আসক্তি, এরপর ছিল দেখো ধনীর কন্যা তার অপছন্দ। আচ্ছা, ধনীর কন্যা তার অপছন্দ, তাহলে টাকাগুলো এইভাবে কিভাবে পাবে? এই ধনীর কন্যা তার অপছন্দ হওয়ার কারণ কি ছিল? কারণ তার সেই মেয়ে, যে মেয়েটা তার বাসায় আসবে অনুপমের ওয়াইফ হিসেবে, সেটা সে যাতে মাথা উঁচু করে না কথা বলতে পারে। অনুপমের সংসারের প্রধান গর্বের সামগ্রী হচ্ছে তার মামা। শম্ভুনাথ বাবু সম্পর্কে মামার ধারণা আর্থিক দীনতা ও তার তেজ ছিল কম ছিল। বয়স বেশি হলেও কল্যাণীকে মামার পছন্দের কারণ হচ্ছে পণের টাকার প্রতি ভীষণ লোভ। ওই দেখো একমাত্র উত্তরাধিকারী বলে। এখানে একটু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আমরা দেখতে পেয়েছি পূর্বেই যে বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15, বর্তমান হচ্ছে 19। তারপরে দেখো ওই সময়ে 15 বছর বয়স হলে তার বেশি বয়স হয়ে গেছে বলে ধারণা করা হতো পূর্বে, এখন তো 18 বছর বয়স।
এখানে দেখো বলা হয়েছে বয়স বেশি হলে অর্থাৎ কল্যাণীকে মামার পছন্দের কারণ ছিল পণের টাকার প্রতি ভীষণ লোভ এবং একমাত্র উত্তরাধিকারী। কারণ একটা বাবার একটাই মেয়ে, বাবার যে ধন সম্পত্তি রয়েছে বা অনেক টাকা পয়সা বা সোনা গহনা, সে বিয়ের পর তো সে মেয়েই পাবে যদি একজন থাকে। সেজন্য বলা হয়েছে একমাত্র উত্তরাধিকার ছিল বলে সেই তার প্রতি অর্থাৎ কল্যাণীর প্রতি পছন্দর কারণ ছিল মামার। অনুপমের মামা যে ধরনের বিয়াই পছন্দ করেন সেটা দেখো তেজহীন, মানে তেজ থাকবে না, যাকে শোষণ করা যায় এবং যার টাকা নেই কিন্তু দিতে কসুর করবে না। তাহলে দেখো এখানে যে এই শব্দগুলো তোমাকে বুঝতে হবে, অনুপমের মামা যে ধরনের বিয়াই পছন্দ করতেন সেটা হচ্ছে তার তেজ থাকবে না, যাকে শোষণ করা যাবে, মানে খাইতেই থাকবে, যৌতুক আজকে নিবে কালকে বলবে এই আমাকে একটা ওই যে কিছুদিন পরই আসবে আইফোন 17 আসবে সেটা দিতে হবে। দেখো তার টাকা নেই কিন্তু দিতে কসুর করবে না। এবং এখানে বলা হয়েছে ধনির কন্যা মামার অপছন্দ নয়। তাহলে মামার অস্থিমজ্জায় টাকা জড়িত, মানে টাকার নেশা বা আসক্তি রয়েছে, ধনির কন্যা তার পছন্দ নয়, কারণ সেই মেয়ে মাথা হেড করে, দেখো এখানে বলা হয়েছে মাথা উঁচু করে চলবে, কিন্তু এমন একটা বেয়াই যাকে টাকা চাইবে তৎক্ষণাৎ দিতে বাধ্য থাকবে। এরপর দেখো এই অপরিচিতা গল্পের আরও যে খুঁটিনাটি যে তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাকে জানতেই হবে। শুরুতে প্রথম লাইন হচ্ছে আজ আমার বয়স 27 মাত্র, অর্থাৎ এই উক্তিটি ছিল অনুপমের। এখানে শুরুতেই বলা হয়েছে অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা, অর্থাৎ স্বয়ং বক্তায় মানে যে কথা বলে সে হচ্ছে উত্তম পুরুষ অনুপম। শেষ লাইন ছিল কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। নামকরণ দেখো এই অপরিচিতা গল্পের নাম কেনই বা অপরিচিতা রাখা হয়েছে বা রবি ঠাকুর রেখেছিলেন, সেটা হচ্ছে অপরিচিতা মানুষের প্রতি প্রেমিক হৃদয়ের দৌড়বার আকর্ষণ। বিয়ে যদিও প্রত্যাগত হয়েছিল, শেষ পর্যায়ে অনুপম দেখো এখানে বলা হয়েছে কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি, অর্থাৎ তোমাকে আমি পাইনি, নিজের করে নিতে পারিনি, কিন্তু তোমার পাশে থেকে আমি কাজ করতে পারবো, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। এবং এখানে বলা হয়েছে দেখো অপরিচিতা মানুষের প্রতি প্রেমিক হৃদয়ের দুর্বল একটা আকর্ষণ কিন্তু এখানে ফুটে উঠেছে, অনুপম পরবর্তীতে কিন্তু অনুধাবন করতে পেরেছে। এই গল্পটার ভাষারীতি কেমন, চলিত রীতি নাকি সাধুরীতি? সেটা হচ্ছে সাধুরীতি। আর সাহিত্যের রূপ শ্রেণী সেটা হচ্ছে উপন্যাস, নাটক, ছোট গল্প। এই অপরিচিতা এটা হচ্ছে ছোট গল্প। আর উপজীব্য বিষয় কি? এই উপজীব্য বিষয় তোমার হচ্ছে যখন তুমি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে যাবা, আজকে কিন্তু আমি সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে সর্বোচ্চ মার্ক পাবে সেটা কিন্তু আমি ধারাবাহিকভাবে দেখাবো শেষ পর্যায়ে। সেটা দেখো যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ, যেখানে যৌতুক প্রথার এই বিষয়গুলো দেখবে অর্থাৎ যৌতুক দেয়া নেওয়া হচ্ছে সেখানেই কিন্তু তুমি প্রতিবাদ করবে। কল্যাণী চরিত্রের মধ্যে যে প্রতিবাদী চরিত্র ছিল সেটা তোমাকে প্রতিবাদ মুখর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এবং যারা ছেলেরা যারা আছো তারা যৌতুক দিবা না, এবং মানে তোমার যেই বোন রয়েছে তার বিয়ের সময় যৌতুক হচ্ছে মানে দেওয়া যাবে না, নেওয়া যাবে না, এই একটা প্রতিজ্ঞায় কিন্তু তোমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতেই হবে এই ক্লাসেই। কে কে আছো বলো, ছেলেমেয়ে প্রত্যেকেই জানাও যে যৌতুক আমরা কেউ দিব না, কেউ নিব না। তোমরা কমেন্ট করতে থাকো। আর ওই পরের অংশটুকু দেখো, এই গল্পটির উৎস কোন উৎস থেকে এটি চয়ন করা হয়েছে? প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী, অনেকে প্রথম চৌধুরী বলে, সেটা হবে প্রমথ চৌধুরী, সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার। এবং এই পত্রিকাটা অনেকবার আসে যে অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, সেটা সবুজপত্র পত্রিকা হবে। 1321 বঙ্গাব্দের এই বাংলা সনটা বেশি এসে থাকে, আর ইংরেজি হচ্ছে 1914 কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথ গল্পের সংকলন গল্প সপ্তকে, এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927। সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায়, এবং বাংলা হচ্ছে 1321 বঙ্গাব্দ, ইংরেজি হচ্ছে 1914 খ্রিস্টাব্দ। এরপর দেখো পরের অংশটুকু, শিরোনাম অংশটুকু। এই শিরোনাম অংশ তোমাদের কোন কাজে লাগবে? তোমরা যখন একটা তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে এবং এই উদ্দীপক থেকে গ ঘ নম্বর প্রশ্নের উত্তর লিখবা, শুরুতে তোমার কাছে জানতে চাওয়া হবে তোমার পঠিত অপরিচিতা গল্পের সাথে কোন চরিত্রের সাথে উদ্দীপকের চরিত্রের মিল পাওয়া যায়, বিস্তারিত আলোচনা করো বা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তৎক্ষণাৎ তোমার যদি এই শিরোনাম অংশগুলো আয়ত্তে থাকে তাহলে তুমি খুব সহজেই ওই
উদ্দীপক দেখে অপরিচিতা গল্পের যে চরিত্রের সাথে সাদৃশ্য আছে বা বৈসাদৃশ্য আছে খুব সহজে সেটা লিখতে পারবে। তাহলে শুরুতেই দেখো এই অংশগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। যেমন পণ প্রথার অভিশাপ, অর্থাৎ যৌতুক প্রথার যে অভিশাপ, সেটা যে কিভাবে সামাজিকভাবে, পারিবারিক বা অর্থনৈতিকভাবে যে প্রভাবটা থেকে থাকে তার একটা অভিশাপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, সেটা সম্মিলিত প্রতিরোধ হতে হবে। পুরুষের পাশাপাশি নারীর অবস্থান ও কৃতিত্ব এখানে ফুটে উঠেছে। আর বিয়েতে যৌতুক প্রথা ও বর পক্ষের অমানবিক আচরণ। তাহলে দেখো এই যে বিয়েতে যৌতুক প্রথার কারণেই কিন্তু অপরিচিতা গল্পে অনুপম ও কল্যাণীর মধ্যে কিন্তু বিয়েটা হয়নি, প্রত্যাখ্যাত হয়েছিল। আর বর পক্ষের যে অমানবিক আচরণ, বিশেষ করে মামার যে হীন মন মানসিকতা ছিল, অর্থাৎ তোমার কনে পক্ষ থেকে তার বাবার বাড়ি থেকে যে গহনাগুলো দিবে বা আনুষঙ্গিক যে অন্যান্য ধন সম্পত্তি যেগুলো দিবে, বিশেষ করে গহনার ক্ষেত্রে সেটা বাবা তার মেয়েকে দিচ্ছে, ভালো গহনাই তো দিবে তাই না, কিন্তু অনুপমের মামা সে হচ্ছে স্যাকরা নিয়ে গিয়েছিল ওই গহনাগুলো আসল কি নকল সেটা পরখ করার জন্য, যেটা তার মধ্যে হীন মানসিকতার বৈশিষ্ট্য কিন্তু ফুটে উঠেছিল। পরের অংশটুকু দেখো, সংখ্যা ভিত্তিক কিছু তথ্য আছে। প্রতিটি গল্প এইভাবে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করে পড়া হবে এবং এর পরবর্তীতে আমাদের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে সোনার তরী কবিতা। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, প্রতিটা লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা সহকারে পড়াবো। এবং যারা এখনও বাংলা কোর্সে ভর্তি হওনি, অতি দ্রুত আমাদের যে পেজ আছে, যে পেজ থেকে ক্লাস হচ্ছে সেখানে নক দিয়ে রাখো, বা হোয়াটসঅ্যাপ যে নম্বরটা আছে সেখানে নক দিয়ে রাখো। দেখো, বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর আর কল্যাণীর বয়স ছিল কত দেখো, 15 বছর। বর্তমানে অনুপমের বয়স হচ্ছে 27 আর কল্যাণীর বর্তমান বয়স হচ্ছে কত, 19 বছর। সংখ্যাগত তথ্য থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের আসবে। ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স ছিল কত দেখো, 16 বা 17 বছর, অর্থাৎ 1 বছর পর, প্রায় 1 বছর বা 2 বছর। কল্যাণীর সাথে রেলগাড়িতে ছিল কয়টি, 2 বা 3টি মেয়ে। প্রতিটা লাইন, গল্পের প্রতিটা লাইন বাই লাইন আমরা হচ্ছে আমাদের পেইড ব্যাচ যেখানে ক্লাসগুলো হবে সেখানে আলোচনা করা হবে। বিয়ে ভেঙে যাওয়া 4 বছর পরেও অনুপম কল্যাণীর আশা ছাড়েনি। দেখো কতটা আকর্ষণ, প্রেমিক হৃদয়ের কতটা আকর্ষণ ফুটে উঠেছে। বিয়ে ভেঙে গেছে, অনেক ছেলে হইলে এটা বলতো যে এই তুই একটা চলে গেছে আরো কয়টা পাবো, কিন্তু এখানে দেখো এই হরিশের কাছ থেকে, বিনোদার কাছ থেকে অনুপম যদিও কল্যাণীকে কখনো দেখেনি, তারপরে ওই যে শুরুতে আমি বলেছিলাম তুমি কি এমন কারোর প্রেমে পড়েছো যাকে কখনো দেখোনি, তার নাম জানো না, কিন্তু তার আত্মমর্যাদায় তুমি অভিভূত হয়ে তাকে এমনভাবে তুমি তাকে আকর্ষণ তোমার মনে হয়েছে যাকে তুমি কখনো ছাড়তে পারবে না। ঠিক তেমনইভাবে অপরিচিতা গল্পে দেখো এখানে বলা হয়েছে বিয়ে ভেঙে যাওয়ার 4 বছর পরও অনুপম কল্যাণীর আশা ছাড়েনি, যদি একবার তার আমি দেখা পাইতাম। দেখো শেষ পর্যায়ে দেখা যদি ওইভাবে হয়নি, কিছুটা হয়েছিল ট্রেনের মধ্যে, তার কণ্ঠস্বর শুনেছিল এবং কণ্ঠস্বর গানের সাথে তুলনা করা হয়েছিল। 1 বছর অতিক্রম হলেও মামা লজ্জায় বিয়ের কথা বলতে পারেনি। অনুপমের মামার বয়স ছিল 33 বছর, আর দেখো এই যে অনুপমের বয়স কত ছিল দেখো এখানে 23 বছর, আর এটা ছিল বিয়ের সময়, আর তার পরবর্তীতে এখন হচ্ছে 27 বছর, অর্থাৎ তাদের যে বয়সের দেখো অনুপমের চেয়ে মামার কত বছরে বড় ছিল, 6 বছরে বড় ছিল। বিয়ের সময় অনুপম কল্যাণীর বয়সের ব্যবধান ছিল 8 বছর। তোমাদের আজকে একটা কথা বলি, দেখো যারা এখন আছো, ক্লাসটি দেখছো, এখন পর্যন্ত আছো, যখন তোমরা মানে বিয়ে করবা বা ওই সময়টা হবে, তখন এই যে তোমার আর তোমার হচ্ছে প্রিয়তমার বা প্রিয়জনের বয়সের ডিফারেন্সটা কমপক্ষে হলেও 1 থেকে 2 বছর রাখবে। সেম ইয়ারে কখনোই মানে এই ধরনের সম্পর্কই জড়াবে না, কারণ সেম ইয়ারে যখনই তুমি সম্পর্কে জড়াবে তখন দেখবা ওই মেয়ে কিন্তু তোমাকে শাসন করছে, তুই এখানেই বসে থাকবি, তুই একটা ফেসবুকের বেশি 2টা আইডি তো থাকবে না, কোনো মেয়ের দিকে তাকাতেই পারবি না, ছেলেও ঠিকই সন্দেহ করবে। ঠিক তেমনইভাবে যদি ডিফারেন্সটা 1 থেকে 2 বছর মানে কম বেশি হয়, তাহলে কেউ কাউকে ওইভাবে শাসন করতে পারবে না। মানে তোমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা সিদ্ধান্তে তোমরা উপনীত হতে পারবে। এখানে দেখো এই যে অনুপম আর কল্যাণী, তাদের বয়সের ব্যবধান কত ছিল দেখো, 8 বছর। এত বেশি নেওয়ার দরকার নাই, 2 থেকে 3 বছরই যথেষ্ট। তারপরে দেখো শম্ভুনাথের বয়স ছিল 40 বছরের এপার বা ওপার।
40 বছরের এপার বা ওপার ছিল। পরের অংশটুকু দেখো, রবি ঠাকুর সম্পর্কে আমাদের যে তথ্যগুলো জানতে হবে সেটা হচ্ছে বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবি ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে অর্থাৎ 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে বিশেষ করে এই বাংলা সনটা গুরুত্বপূর্ণ, এটা পড়বা। পিতা ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা ছিল সারদা দেবী। প্রিন্স দ্বারকানাথ পিতামহ ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আর যেগুলো গুরুত্বপূর্ণ আমি বৃত্তাকার করে দিচ্ছি বা বক্স আকারে দিয়ে দিচ্ছি, দেখো গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল, নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? 1913 সালে। এখানে দেখো দুইটা বানান আছে, একটা হচ্ছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি দেখো, যদি কোনো শব্দের বানানে শেষে অঞ্জলি থাকে, মনে রাখবে অঞ্জলি শব্দের বানানে, অঞ্জলি শব্দের বানানে কি হবে বলো তো? হ্রস্ব ইকার হবে। যেমন শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি, জলাঞ্জলি। আগে প্রেম তারপর জলাঞ্জলি হবে। তাহলে কি বললাম? অঞ্জলি শব্দের বানানে শেষে হ্রস্ব ইকার হবে। সেটা কি কি? শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি, জলাঞ্জলি। বানান শিখে রাখো। এরপরে দেখো আরেকটা আছে পুরস্কার। তাহলে পুরস্কার বানানে মনে রাখবা এই যে তিনটা, একটা হচ্ছে পরি আছে, এটা কমেন্টে একটু লেখো তোমরা, পরি, বহি আর একটা আবি, অর্থাৎ এই তিনটার ক্ষেত্রে তোমার মূর্ধন্য ষ হবে। যেমন পরি থেকে হবে পরিষ্কার, বহি থেকে হবে বহিষ্কার, আবি থেকে হবে আবিষ্কার। তাহলে পরি, বহি, আবিতে কি হবে? মূর্ধন্য ষ। আর বাকি ক্ষেত্রে দেখো একটা হচ্ছে পুরস্কার আছে, একটা হচ্ছে পুরস্কার, আরেকটা আছে দেখো নমস্কার, পুরস্কার নমস্কার, আরেকটা আছে তিরস্কার, পুরস্কার নমস্কার তিরস্কার। এই ক্ষেত্রে তোমার দন্তস্ব হবে। কি হবে বলো তো? দন্তস্ব হবে। তাহলে এইভাবেই পড়বা। তুমি একটা গল্প পড়ছো, গল্প পড়ছো তার সাথে সাথে যে গুরুত্বপূর্ণ বানানগুলো রয়েছে সেটাও তুমি শিখে যেতে পারছো। বউ খোঁজাখুঁজি পরে, আগে হচ্ছে ক্লাসে মনোযোগ দাও। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসেবে তার বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত দেখো চোখের বালি যে উপন্যাসগুলো রয়েছে, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা যেটা বারবার আসে, শেষের কবিতা হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস, আর শেষ লেখা হচ্ছে কাব্যগ্রন্থ। এরপর দেখো 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ জোড়াসাঁকো ঠাকুর পরিবারে রবি ঠাকুর মারা যান। তাহলে বিশেষ করে তার জন্ম এবং মৃত্যু সালটা মনে রাখবে, এবং বাংলা সনটা বেশি এসে থাকে পরীক্ষায়। আজকের ক্লাসের পিডিএফ যদি পেতে হয় তাহলে অবশ্যই ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করতে হবে। এরপর রবি ঠাকুরের ছদ্ম নাম ছিল ভানু সিংহ ঠাকুর। এখানে যে কাব্য এবং উপন্যাসগুলো রয়েছে এইখান থেকে এইগুলো বেশি এসে থাকে, যে নিচের কোনটি রবি ঠাকুরের উপন্যাস বা নিচের কোনটি কাব্য, এগুলো আমরা খুব সহজে ছন্দ সহকারে কিভাবে মনে রাখবো, দেখো উপন্যাস মনে রাখার সহজ কৌশল। রাজর্ষি ও গোরা, ঘরে বাইরে পরস্পর চোখের বালি। তাহলে এই যে ছন্দটা আছে বা এই লাইনগুলো যদি তুমি 2 থেকে 3 বার পড়ো তাহলে আয়ত্তে চলে আসবে, কারণ এইখান থেকে তোমাদের একটা বা দুইটা মার্ক কিন্তু হুবহু তোমরা কমন পাবে। তারপর দেখো তারা বউ ঠাকুরানীর হাট ও চতুরঙ্গ দেখতে মালঞ্চকে নিয়ে যাত্রা করলে নৌকাডুবিতে তার মৃত্যু হলো। পরে শেষের কবিতার 4 অধ্যায়, তাহলে শেষের কবিতা 4 অধ্যায় করুণা প্রকাশ করা হলেও যোগাযোগ করা যায়নি। তাহলে এইগুলো হচ্ছে তার সব রবি ঠাকুরের উপন্যাস। 2 থেকে 3 বার পড়বে। নাটক দেখো, নাটক মনে রাখার যে কৌশলগুলো দিয়েছি এখানে, তাসের দেশের রাজা রবীন্দ্রনাথ পৃথ্বীরাজের দেখো ঘোড়ায় চড়ে ড্যাশ পূজায় রক্ত, এটা বেশি এসে থাকে, রক্ত করবী বিসর্জন দিতে গেলেন। সেখানে মুক্তধারা নাট্যদল অচলায়তনের বসন্তের নাটক পরিবেশন করছিল। তারপর ডাকঘর, এটা বারবার আসে, ডাকঘরের চিরকুমার সভায় সিদ্ধান্ত হলো একালের যাত্রায় চিত্রাঙ্গদার মতো প্রতিভা, অর্থাৎ বাল্মীকি কিন্তু একজনের নাম, বাল্মীকি প্রতিভা খুব বিরল, কিন্তু লম্পট অধিকারিণীর মায়ার খেলায় বাঁশরী, তাপসী, শ্যামা, ফাল্গুনী 4 বোনের একজনও পরিত্রাণ পেলেন না। এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রক্তকরবী আর একটা হচ্ছে ডাকঘর। এই দুইটা হচ্ছে রবি ঠাকুরের নাটক।
প্রবন্ধ গ্রন্থ মনে রাখার কৌশল দেখো, স্বদেশের আধুনিক সাহিত্যের পাশাপাশি প্রাচীন লোক সাহিত্য বিচিত্র প্রবন্ধে সমৃদ্ধ করেছে, ফলে কালান্তর সভ্যতার সংকট থেকে পঞ্চভূত, এটা বেশি গুরুত্বপূর্ণ না। এই যে শেষের কবিতাটা, 4 অধ্যায়, রক্ত করবী আর একটা ডাকঘর, এই 4টা তোমরা একটু কমেন্টে লেখো প্রত্যেকেই। নিবিড় বলেছে, স্যার আমি এত সাল এবং এইসব মনে রাখতে পারি না। প্রত্যেকটা কবি সাহিত্যিকদের যে সাল এবং ছন্দগুলো মনে রাখার টেকনিক আসছে, পেইড ব্যাচ বা ফ্রি ক্লাসে আমরা অনেক দিব, সেখান থেকে তোমরা শিখে নিতে পারবা। একটা মোবাইল নাম্বারের মাধ্যমেই খুব সহজেই তোমরা কবি সাহিত্যিকদের যে জন্মসাল মৃত্যুসাল আছে সেটা মনে রাখতে পারবা। কিভাবে স্যার আমি বুয়েটে চান্স পাবো? আমাদের পেজে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো নিয়মিত করো, চান্স পেয়ে যাবা। এরপরে দেখো গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো দেখো। রবি ঠাকুর কবিতার রচনা আরম্ভ করেন, মানে শুরু করে 8 বছর বয়সে। রবি ঠাকুর কবিতা রচনা শুরু করে 8 বছর বয়সে। তোমাদের মধ্যে এমন কেউ আসো যে এখন পর্যন্ত কবিতা লিখেছো? মানে ওই চিঠিগুলো বাদে, মানে চিঠি আছে না যেগুলো, এখন তো চিঠির যুগ তেমন নাই, তারপরে কেউ কি লিখেছো কবিতা? জানিয়ে দিও। তার প্রথম কবিতার নাম আছে হিন্দু মেলার উপহার। তার প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন দিয়ে রাখছি আমি। দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল। তারপর কবি শান্তিনিকেতন বা পাকাপাকিভাবে বসবাস শুরু করে কত সালে? দেখো 1901 সালে। এরপর গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখো এটা বেশি গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি। তোমরা যারা কলেজ অ্যাডমিশন পরীক্ষা দিবে, এই তথ্য দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে গীতাঞ্জলির অনুবাদ, যেটা সং অফারিং ছিল, নামে প্রকাশিত হয় 1912 সালে। আর সং অফারিংসের ভূমিকা লেখেন হচ্ছে ইংরেজি কবি W.B. ইয়েটস। এটা আরও বেশি গুরুত্বপূর্ণ যারা কলেজ অ্যাডমিশন দিবে, এবং তোমাদের যে কলেজে যখন পরীক্ষাগুলো শুরু হবে সেখানে কিন্তু এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই। তার মৃত্যুর পর প্রকাশিত কাব্য হচ্ছে শেষ লেখা। তাহলে দেখো প্রশ্নটা এমন আসে, শেষের কবিতা যদি উপন্যাস হয় তাহলে শেষ লেখা রবি ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম? শেষ লেখা, এটা হচ্ছে কাব্য। অনেকেই বলছো যে এই ক্লাসটা, অর্থাৎ আমাদের প্রথম ক্লাসটা, পেইড ব্যাচের ক্লাসটা পাবলিক করা হয়েছে এজন্য, কারণ আমরা কিভাবে তোমাদেরকে পড়াবো, প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, নাটক, উপন্যাস কিভাবে তোমরা মানে পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে কিভাবে আমরা পড়াবো সেটা তোমাদের ধারণা দেওয়া হচ্ছে। এরপর শান্তিনিকেতন থেকে, এগুলো আর বেশি গুরুত্বপূর্ণ, এই তথ্যটা গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়া শিলাইদহে আসেন 1892 সালে। এবং তোমরা আমাকে একটু জানাও যে এখানে কুষ্টিয়ার কে কে আসো, এটা একটু জানিয়ে দিও। ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড বা স্যার উপাধি পান হচ্ছে 3 জুন 1915 সালে। 3 জুন 1915 সালে। এটা কি অর্ধবার্ষিক পরীক্ষার ক্লাস চলতেছে? হ্যাঁ, যারা এইচএসসি 26 আসো এবং 25 আসো তাদের জন্য কিন্তু এই ক্লাসটি সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই গল্পটি থেকে প্রতি বছরই কিন্তু কোশ্চেন এসে থাকে। এবার আমরা দেখব উৎস এবং সার সংক্ষেপ। ইহা বড় একটা গল্প, তার সার সংক্ষেপটা কেমন হতে পারে, বা সংক্ষেপে তুমি কিভাবে কি বুঝতে পেরেছো সেটা আমরা দেখব এখন। উৎস: অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের ইংরেজি সনটা হচ্ছে 1914 কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের গল্পের যে গল্প সংকলন রয়েছে, গল্প সপ্তক, এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927। সার সংক্ষেপটা প্রত্যেকেই একবার মনোযোগ সহকারে দেখো। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম হচ্ছে কল্যাণী। অর্থাৎ অপরিচিতা গল্পের নায়িকা চরিত্র হচ্ছে কল্যাণী, যে প্রতিবাদী চরিত্র কিন্তু ছিল এবং শেষে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছিল। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ, কারণ এই যৌতুক প্রথার কারণেই তার কিন্তু বিবাহ প্রত্যাগত হয়েছিল। কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন রবি ঠাকুর। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কল্যাণীর স্বতন্ত্র, দেখো এখানে শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, স্বতন্ত্র ভিক্ষা,
ব্যাখ্যাটা একটু দেখো। যখন দন্তস্ব থাকবে তখন তার অর্থ হবে সাথে, তখন তার অর্থ কি হবে বলো তো, সাথে বা সহিত। আর যখন দন্ত শয় ব ফলা থাকবে, দন্ত শয় ব ফলা, তখন তার অর্থ হবে কি, নিজ হবে। কি হবে? নিজ বা মাইসেলফকে বোঝায়। তারপরে দেখো, তাহলে স্বতন্ত্র মানে কি, নিজে নিজে। ভিক্ষা ও আচরণে সমাজে গেড়ে বসা যে ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছেন। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক হয়েছে। এই যখন অনুপমের মামা শ্যাকরা নিয়ে এসেছিল, কারণ অনুপমের যে কল্যাণীর বাবা তার মেয়ের জন্য যে গহনাগুলো দিয়েছে সেগুলো পরীক্ষা করার জন্য, শেষ পর্যায়ে কল্যাণীর বাবা বলেছিল আমার যে গহনার ক্ষেত্রে যে পরখ করার জন্য শ্যাকরা নিয়ে এসেছো, অর্থাৎ তাদের সঙ্গে কিন্তু আমার মেয়ে বিবাহ দিতে আমি অসম্মতি জ্ঞাপন করেছিল এই কল্যাণীর বাবা। সেটা সেই দিক থেকে কিন্তু এটি সার্থক রয়েছে। কিছু মূল শব্দ রয়েছে, অর্থাৎ অপরিচিতা গল্পে তোমরা প্রথমত পাঠ পরিচিত অংশটা ভালোভাবে দেখবা। এরপর যে অংশটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের এই শব্দার্থগুলো দেখতে হবে, কারণ এই শব্দার্থগুলো যখনই তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারবা তখনই এই গল্পটি বুঝতে তোমার সুবিধা হবে। যেমন, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, এটার অর্থ কি? এটা অর্থ দেখো, গল্পের কথক চরিত্র অনুপমের আত্মসমালোচনামূলক। পরিমাণ ও উভয় গুণ, দেখো পরিমাণ ও গুণ উভয় দিক দিয়েই সে তার জীবনটি নিতান্তই তুচ্ছ ও কথাই এখানে ব্যক্ত হয়েছে। এখানেই অনেকেই অনেক রকম কমেন্ট করছো, তুমি ভুলে যাবে না যে তোমার কমেন্টগুলোই কিন্তু তোমার পরিবারের যে বিষয়গুলো বৈশিষ্ট্যগুলো কিন্তু তুলে ধরে। এখানে অনেকেই ক্লাসগুলো করছো, সারা বাংলাদেশের 64টা জেলার কিছু না কিছু শিক্ষার্থী এখানে কিন্তু আছে। তুমি এমন কোনো কমেন্ট করবা না যেই কমেন্টের কারণে তুমি তোমার পরিবারের প্রতিনিধিত্ব কিন্তু তুমি করছো। এসএসসি পরীক্ষা দিয়েছো, কিছুদিন পর রেজাল্ট দিবে, এরপর হচ্ছে তুমি কলেজ জীবনে যাবে, বিভিন্ন জায়গার ছেলে মেয়ে শিক্ষার্থী বন্ধু বান্ধব সবারই এক জায়গায় হবে, তারপর তোমাদের 2 বছর পর কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে যাবে, আমাদের এই পর্যায়ে তোমরা আসবে। তাহলে তুমি এমন কোনো কমেন্ট করবা না যার জন্য আমাদেরও সমস্যা হয়, আমরাও অনুপ্রাণিত থেকে দূরে সরে যাই, বা হচ্ছে অন্যরা তোমার সম্পর্কে খারাপ একটা মন্তব্য ধারণ করতে পারে। হ্যাঁ, আজকে ফুল গল্প বোঝানো হবে। এরপরে দেখো, মাকাল ফল। এই যে মাকাল ফল বলতে কি বোঝানো হয়েছে, দেখতে সুন্দর অথচ ভিতরে দুর্গন্ধযুক্ত, খাওয়ার অনুপযোগী ফল, বিশেষ অর্থে অর্থহীন। তাহলে ক্লাস শেষ হওয়ার পরে তুমি একটু সার্চ দিয়ে দেখবা যে মাকাল ফল দেখতে কেমন। তাহলে দেখো, দেখতে সুন্দর অথচ ভিতরে দুর্গন্ধযুক্ত, খাওয়ার অনুপযোগী। এই যে যারা 110 জন এখন পর্যন্ত আছো, তোমাদেরকে আমি বলছি, মানে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি আমি, বাংলা প্রতিটা গল্প, কবিতা, নাটক, উপন্যাস যেভাবে আমি সাজিয়ে পড়াবো অন্য কোনো প্ল্যাটফর্মে দ্বিতীয় কপি তুমি পাবে না। তুমি মিলিয়ে দেখবা, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, কারণ এমনভাবে সাজিয়েছি তুমি কল্পনার বাইরে। মানে একটা গল্প আমি ধরবো, পড়াবো, কবিতা পড়াবো, তার প্রতিটা লাইন খুঁটে খুঁটে পড়াবো, এরপরে তোমাকে বহু নির্বাচনী পড়াবো, জ্ঞানমূলক পড়াবো, অনুধাবন পড়াবো, এরপর তোমাকে সৃজনশীল প্রশ্নে কিভাবে লিখলে সর্বোচ্চ মার্ক পাবে সেটা শিখিয়ে দিয়ে আমি ছাড়বো। আমার ক্লাসে থাকতে হলে তোমাকে শিখতে, তুমি যদি মনটা থাকে আমি শিখবো, ভালো রেজাল্ট করব, তাহলে তোমাকে ক্লাস করতেই হবে। এরপরে দেখো, গজানন। গজানন হচ্ছে গজ আনন যার, অর্থাৎ গণেশকে বোঝানো হয়েছে। ফল্গু, এই অপরিচিতা গল্পে একটা শব্দ আছে ফল্গু, ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী। নদীটির উপরের অংশে বালির আস্তরণ, কিন্তু ভিতরে জলস্রোত প্রবাহিত। তাহলে বলা হয়েছে ফল্গু নদীর বৈশিষ্ট্য সেটা হচ্ছে অন্তঃসলিলা, যার উপরে বালুর স্তর থাকবে কিন্তু নিচে কিন্তু কি থাকবে বলতো, জলস্রোত প্রবাহিত হতে থাকবে। ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। এই লাইনটা দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে। তাহলে এই উক্তিটি করা হয়েছে অনুপমের মামা সম্পর্কে। তাহলে কি দেখো, অনুপম তার মামা চরিত্র বৈশিষ্ট্য প্রসঙ্গে কথাটি বলেছেন। প্রথমে জ্ঞানমূলক অংশে তুমি এটা লিখবে, এরপর 2 বা 3 লাইনে তুমি ব্যাখ্যা করে দিবে। যেমন,
সংসারের সমস্ত দায়িত্ব পালনে তার ভূমিকা, এখানে দেখো কিছুটা টাইপিং মিস্টেক ছিল, তার ভূমিকা এখানে উপমার মতো ব্যক্ত করা হয়েছে, মানে উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে। গণ্ডূষ, প্রত্যেকেই কমেন্টে এটা লেখো, গণ্ডূষ শব্দের অর্থ এক মুখ বা এক কোষ জল। ভাগ্য ভালো থাকলে এইচএসসি 27 যখন তোমরা কলেজের পরীক্ষাগুলো দিবে বা বোর্ড পরীক্ষা দিবে, তখন কিন্তু এটা তোমাদের জ্ঞানমূলক অংশে বা এমসিকিউ অংশে থাকবে। প্রত্যেকেই লেখো, গণ্ডূষ শব্দের অর্থ এক মুখ বা এক কোষ জল। আমার ক্লাসের একটা তোমার আলাদা বৈশিষ্ট্য হচ্ছে, আমি ক্লাসের পড়া ক্লাসেই তোমাদের মুখস্থ করিয়ে দিব পড়ানোর মাধ্যমেই। এর জন্য আলাদা প্যারা নেওয়ার দরকার নেই, প্রত্যেকে লেখো, একটা মার্ক কমন পাবে তোমরা। এবং বলেছি আমাদের যে পেইড ব্যাচে অলরেডি 300 প্লাস ভর্তি, 500-এর কাছাকাছি গিয়েছে। দেখো সেখানে তোমরা কলেজে যাওয়ার আগেই তোমাদের অ্যাডমিশনের যে তোমাদের সিলেবাসগুলো রয়েছে, তোমাদের একাডেমিক সিলেবাস, সেটা 60 থেকে 70% শেষ করে দেওয়ার দায়িত্ব আমাদের। প্রত্যেকে লেখো, গণ্ডূষ শব্দের অর্থ এক মুখ বা এক কোষ জল। প্রত্যেকে লেখো, এক মুখ বা এক কোষ জল। হ্যাঁ, যারা হচ্ছে আজে বাজে কমেন্ট করছে তাদেরকে আমাদের প্রতিনিধি টিম আছে, তাদেরকে ব্যান করে দিবে, কারণ একজনের জন্য সমস্যা হবে এটা তো কেউই চায় না, তাই না? প্রত্যেকেই জানাও গণ্ডূষ শব্দের অর্থ। প্রত্যেকেই লেখো, দেখে দেখে তো লিখবা, এক মুখ বা এক কোষ জল, এটা বারবার পরীক্ষায় আসে। এরপরে দেখো অন্তঃপুর শব্দের অর্থ হচ্ছে অন্দরমহল। স্বয়ংবরা শব্দের অর্থ যে মেয়ে নিজের স্বামী নির্বাচন করে সেটা হচ্ছে স্বয়ংবরা। যে মেয়ে নিজেই তার স্বামী নির্বাচন করে সে হচ্ছে স্বয়ংবরা হবে। উমেদারি শব্দের অর্থ দেখো এখানে কি হবে, প্রার্থনা বা চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়াকে উমেদারি বলা হয়। আন্ডামান দ্বীপ হচ্ছে ভারতীয় সীমান্তভুক্ত বঙ্গোপসাগরের দ্বীপবিশেষ। স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দীদের নির্বাসন শাস্তি দিয়ে আন্ডামান এই দ্বীপে পাঠানো হতো। কোন্নগর শব্দের অর্থ বা কি বোঝানো হয়েছে, কলকাতার নিকটস্থ একটি স্থান। প্রজাপতি, জীবের স্রষ্টা ব্রহ্মা, ইনি হচ্ছে বিয়ের দেবতা। তাহলে বিয়ের দেবতা অপরিচিতা গল্পে কাকে বলা হয়েছে, প্রজাপতিকে। পঞ্চস্বর শব্দের অর্থ কি, মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বানের একটা বান হচ্ছে এই পঞ্চস্বর। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ স্বয়ংবরা, যে মেয়ে নিজেই নিজের স্বামীকে নির্বাচন করে তাকে বলা হয় স্বয়ংবরা। কনসার্ট না, কিন্তু দেখো এখানে কনসার্ট অর্থাৎ নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান, মানে সমস্বরকে বোঝানো হয়েছে। অভিষিক্ত অর্থ কি, অভিষেক করা হয়েছে এমন। দেখো সওগাত, এটা একটু কমেন্টে লেখো, সওগাত শব্দের অর্থ উপঢৌকন বা ভেট। এটা হচ্ছে ওই যে যৌতুক আছে না, যৌতুকের আরেকটা। যদি বলা হয় আমি যৌতুক বললে তো কেমন নিচু নিচু মনে হয়, বা সেক্ষেত্রে উপঢৌকন বলতে পারো। কোষ্ঠী পাথর শব্দের অর্থ যে পাথর ঘষে সোনার খাঁটিত্ব পরীক্ষা করা হয়, সেটা হচ্ছে কোষ্ঠী পাথর। মকর মুখ বলতে কি বোঝানো হয়েছে, মকর বা কুমিরের মতো মুখ। ইয়ারিং, কানের দুল। আর অভ্র শব্দের অর্থ এক ধরনের খনিজ ধাতু। এরপরে দেখো যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো একটু বলে যাচ্ছি। যেমন রসন চৌকি অর্থ সানাই, ঢোল ও কাশি, এই 3 বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐকতান বাদনকে বলা হয় রসন চৌকি। প্রদোষ, এটা বারবার পরীক্ষায় আসে যে প্রদোষ শব্দের অর্থ কি, সেটা সন্ধ্যা হবে, কি হবে, সন্ধ্যা। আর জরিমা শব্দের অর্থ হচ্ছে আড়ষ্টতা। মৃদঙ্গ শব্দের অর্থ মাটির খোলের দুপাশে চামড়া লাগানো এক ধরনের বাদ্যযন্ত্রকে বলা হয় মৃদঙ্গ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রসন চৌকি আর প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। এরপর দেখো আসক্তি, এটা হবে গভীর অনুরাগ। এগুলো বইয়েই তোমাদের থাকবে। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো একটু এসএস দিয়ে রাখো, অর্থাৎ স্ক্রিনশট দিয়ে রাখো। এগুলো তোমাদের হচ্ছে HW বাড়ির কাজ। তোমরা এই হোমওয়ার্কগুলো করে আমাদের যে রেদওয়ান্স মেথড গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা হচ্ছে পোস্ট করে দিবে। আর যদিও উত্তরগুলো আমি পরবর্তীতে দিয়ে দেবো, একটু এসএস দিয়ে রাখো। বাজে কমেন্ট করছে যেগুলো, তাকে একটু, যেমন অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল কে, পণ্ডিত মশাই। অনুপমের বাবার পেশা কি ছিল, পড়িয়েছি ক্লাসে আমি। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় যে সবুজপত্র পত্রিকা। অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি, বিনোদা, যদিও বলে দিচ্ছি আমি।
এরপরে দেখো এই তথ্যগুলো, মন্দ নহে খাঁটি সোনা বটে উক্তিটি কার ছিল? বিনু দাস ছিল। অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের HW থাকবে এবং যার উত্তর সব থেকে ভালো হবে, তোমরা ক্লাসগুলো এইভাবে যখন পোস্ট করবা তখন লিখবা যে আজকের ক্লাসের অর্থাৎ টপিকের নামটা অপরিচিতা লিখবা এবং ক্লাসে কত তারিখে অনুষ্ঠিত হয়েছে সেটা, বা ক্লাসের ইনস্ট্রাক্টর আমি ছিলাম জিলানি হাসান জয়, এটা লিখবা। এরপর হচ্ছে এই প্রশ্নগুলো উত্তর লিখবা। যার প্রশ্নের উত্তর সব থেকে ভালো হবে, হাতে লেখা ভালো হবে, তাদের মধ্য থেকে আমি 2 থেকে 3 জনকে কিন্তু পুরস্কৃত করব। সব নোট করা আছে, এখন তো দরকার নাই, জাস্ট এই প্রশ্নগুলোর উত্তর তোমরা রেদন্স মেথড যে গ্রুপ আছে সেখানে পোস্ট করবা। আরও কিছু প্রশ্ন আছে, দেখো এই যে বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? শুরুতেই পড়িয়েছি, সেটা হবে রবি ঠাকুর। এশিয়াদের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান রবি ঠাকুর। এরপর কোন কাব্যের জন্য? তারপর সর্বশেষ গল্পটির নাম কি? স্বয়ংবরা, একটু আগেই পড়িয়েছি। দেখো, যে মেয়ে নিজেই তার স্বামী নির্বাচন করে সে স্বয়ংবরা। উমেদারি শব্দের অর্থ চাকরির জন্য অন্যের কাছে ধর্ণা দেয়া। এরপরে দেখো এই প্রশ্নগুলো তোমরা একটু এসএস দিয়ে রাখো। ক্লাস হচ্ছে বাংলা বলতে সাধারণ গণিত, মানে কি বলতাম, হ্যাঁ এটা ফিজিক্সের ক্লাস না, এটা রসায়নের ক্লাস। দেখছো না, প্রেম হয়েছে, বিয়ের পর্যায়ে চলে গিয়েছে, তাহলে কি হবে বুঝতে পারছো না? এই যারাই এই ধরনের কমেন্ট করছে একটু পরেই না হয়ে যাবে পেজ থেকে। মাতুল শব্দের অর্থ আর কার সরস রসনার গুণ আছে? হরিশ। উত্তেজিত 27, আসলে অতি উত্তেজিত যারা এই ধরনের কমেন্ট করছে। এবার দেখো তোমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা যখন PDF দিয়ে দিব তখন পড়ে নিবে। অধিকাংশ কিন্তু আলোচনা করা হয়েছে। কন্যার পিতামাত্রই, এই লাইনটা গুরুত্বপূর্ণ, যে কন্যার পিতামাত্রই স্বীকার করিবেন যে অনুপম সৎপাত্র, কারণ সে তামাকটুকু পর্যন্ত খায় না। এই যুগে এমন কোনো কয়েকটা, মানে 100 জনের মধ্যে 2 থেকে 3 জন পাওয়া যাবে যে এই ধরনের কিছু খায় না, বাদ বাকি যারা আছে তারা একেবারে পুরো লেভেলের আছে। তাহলে অনুপম দেখো সে তামাকটুকু পর্যন্ত খায়নি। তারপর ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, উক্তিটি কার ছিল? হরিশের। হরিশ হচ্ছে আসর জমাতে অদ্বিতীয় ছিল। অপরিচিত গল্পটি বর্ণিত হয়েছিল, দেখো এখানে কি হবে, এই যে উত্তম পুরুষের জবানিতে। কি হবে? উত্তম পুরুষের জবানিতে। আকাশের মরুভূমির মধ্যে অনুপমের হৃদয় দেখিয়েছিল দেখো কি? বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা। এই তথ্যগুলো একটু গুরুত্বপূর্ণ, তোমাদেরকে যখন PDF দিয়ে দেওয়া হবে তখন এটা পড়ে নিও। আর কয়েকটা গুরুত্বপূর্ণ আছে সেটা আলোচনা করব আমি। যেমন এখানে একটি আছে যে গাড়িতে মেয়েটির সঙ্গে অর্থাৎ কল্যাণীর সঙ্গে 2 থেকে 3টি মেয়ে ছিল, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। গাড়িতে ওঠার সময় স্টেশনে পড়িয়া রহিল কি? ক্যামেরা। এই তথ্যগুলো সাধারণত ভিতর থেকে যদি কোনো কঠিন প্রশ্ন হয়ে থাকে তাহলে এগুলো সেট করা হয়ে থাকে। এবার দেখো তোমাদের উচ্চারণ নামে কিন্তু আলাদা একটা টপিক আছে। অর্থাৎ এই অপরিচিতা গল্প থেকে কোন কোন শব্দ থেকে তুমি উচ্চারণ করবে সেটা বাংলা 2য় পত্রের সেই ক্লাসগুলো তোমরা পাবে। মানে আমরা এই ক্লাসে অর্থাৎ তুমি অপরিচিতা গল্প পড়ছো, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বানান আছে, সেটা তৎক্ষণাৎ ক্লাসে মানে স্লাইডে রেখেছি। এরপর দেখো অন্তঃপুর, এটা বানান, আর এর উচ্চারণ থেকে কিন্তু তোমাদের আসবে। এই উচ্চারণের নিয়ম আমরা পড়াবো, কিভাবে খুব সহজ কৌশলে এগুলো উত্তর করা যায় সেটা আমরা ধাপে ধাপে শেখাবো। এখন জাস্ট দেখে রাখো যে আমরা অপরিচিতা গল্পের যে শব্দগুলো আছে সেখান থেকে যে উচ্চারণ কিভাবে পরীক্ষায় আসবে সেগুলো আমরা রেখেছি। এরপরে দেখো তদ্ভব শব্দ, অর্থাৎ এই অপরিচিত গল্প পড়ার পর যে শব্দগুলো আছে সেটা দেশি শব্দ নাকি বিদেশি শব্দ, তদ্ভব শব্দ নাকি মিশ্র শব্দ, সেটা রাখা হয়েছে। এটা তোমাদের আপাতত লাগবে না, তোমাদের হচ্ছে যখন অ্যাডমিশন পরীক্ষা এবং যারা কলেজ অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের লাগবে। আমরা 25 তারিখে কিন্তু কলেজ অ্যাডমিশনের পরীক্ষা মানে ক্লাসটা তোমাদের অনুষ্ঠিত হবে। এবার বহু নির্বাচন, একটু ঝটপট উত্তর করতে থাকো তো, যতটুকু পারো, তোমার ভুল যাক সমস্যা নাই, তারপরে উত্তর করো। প্রথম প্রশ্নটি বলা হয়েছে অপরিচিতা গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না ড্যাশ হিসেবে বড়। আমি বারবার কিন্তু পড়িয়েছিলাম শুরুতেই। কি হবে এখানে বলো দেখি, কার কার মনে আছে? আমাদের
যদিও এটা এইচএসসি 27 মানে হেডলাইন দেওয়া আছে, অনেক 25-এর স্টুডেন্ট এবং 26-এর স্টুডেন্টও এখানে আসো, তারা একটু উত্তর করো ঝটপট। খন্দকার তাসিন মেহেদি উৎস জানিয়েছো, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর হবে দেখো, অপরিচিতা গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, কি হবে না গুণের হিসেবে বড়, এটি হবে সঠিক উত্তর। যারা উত্তর করেছো অসংখ্য ধন্যবাদ, ক জানিয়েছো যারা। পরেরটা দেখো, ফল্গু কি, একটু আগেই পড়িয়েছি। ফল্গু হচ্ছে ফাল্গুন বুঝিয়েছে অন্তঃসলিলা একটি নদী, নদীর প্রবল স্রোত, নাকি যমজ নক্ষত্র বিশেষ, কি হবে? ক্লাসে বিস্তারিত পড়িয়ে এরপর এমসিকিউ দেওয়া হচ্ছে। যদি যদি তোমরা এই উত্তরগুলো এখন ভালোভাবে দিতে পারো এবং যারা শুরু থেকে শেষ মানে এই পর্যন্ত আসো, তথ্যগুলো শুনেছো, তারা এই উত্তরগুলো কিন্তু এখন দিতে পারবে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে দেখো, অন্তঃসলিলা একটি নদী। এই অন্তঃসলিলা নদীর বৈশিষ্ট্য হচ্ছে উপরে বালুর স্তর থাকবে আর নিচে কি জলস্রোত প্রবাহিত হতে থাকবে। অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? বারবার আমি বলেছি যে কোন পত্রিকা বলো, ভারতী, সবুজপত্র, কল্লোল নাকি মাহে নাও, কোনটা হবে? দেখি কে আগে এই 3 নম্বর প্রশ্নের উত্তর জানাতে পারে। কোন পত্রিকায় প্রকাশিত হয়, ঝটপট জানাও। কোন পত্রিকা? তাহলে দেখো সঠিক উত্তর কি হবে এখানে, সবুজপত্র পত্রিকা, কি হবে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। পরের প্রশ্ন, রক্তকরবী কোন ধরনের রচনা? রক্তকরবী কোন ধরনের রচনা? এখানে বলা হয়েছিল দেখো শেষের কবিতা, শেষের কবিতা হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস। শেষের কবিতা কি হবে বলো তো, এই দুইটা থেকে একটা তোমরা কমন পাবে। শেষের কবিতা হচ্ছে উপন্যাস, কলেজ অ্যাডমিশন পরীক্ষা যারা দিবে তারাও পাবে। এবং শেষ লেখা, শেষ লেখা হচ্ছে রবি ঠাকুরের কাব্য হবে, কি হবে বলো তো, রবি ঠাকুরের কাব্যগ্রন্থ। আর এখানে বলা হয়েছে রক্তকরবী, সেক্ষেত্রে দেখো এখানে গান তো হবে না, কবিতা হবে না, উপন্যাস হবে না, কি হবে নাটক হবে, কি হবে নাটক হবে, নাটক। এমডি মোশাররফ হোসেন অসংখ্য ধন্যবাদ আপনাকে, 4-এর ডি জানিয়েছেন। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই, উক্তিটি কোন লেখার অন্তর্গত? এবং এই অন্তর্গত বানানটা গুরুত্বপূর্ণ, দেখো এখানে রেফ আছে। তাহলে দেখো এই লাইনটা আমরা বিনোদার উক্তি ছিল অপরিচিতা গল্পে, এবং সেটা সঠিক উত্তর কি হবে, অপরিচিতা। হ্যাঁ রেদন স্যার ক্লাস 8-এর ক্লাস নিবে, সমস্যা নেই, ধারাবাহিকভাবে সবই পাবে। এরপর, অপরিচিতা গল্পে অনুপম সম্পর্কে নিচের কোন বর্ণনাটি সঠিক নয়? পরীক্ষার প্রশ্নে কিন্তু যে নয় শব্দটি থাকবে, নয় না দেখে কিন্তু অনেকে উত্তর করবে। তাহলে এখানে দেখো তামাক খায় না, এটা ঠিক আছে। অন্তঃপুরের শাসনে চালিত হতে প্রস্তুত, হ্যাঁ এটাও ঠিক আছে। নিজস্ব মতামত দিতে সে অক্ষম ছিল। সঠিক নয় কোনটি, যে বিবাহ আসরে আহার করেছে, এটা কিন্তু সঠিক নয়। সে কিন্তু বিবাহ মানে আসরে আহার করেনি, এটা কিন্তু তোমার সঠিক নয়, এটা হবে উত্তর। এরপর, কোন উপন্যাসগুচ্ছ রবি ঠাকুরের, কোন উপন্যাসগুচ্ছ রবি ঠাকুরের যারা কলেজ অ্যাডমিশন দিবে এবং যখন তোমাদের রেজাল্ট দেওয়ার পরে কলেজে উঠবে, পরীক্ষা দিবে এবং এইচএসসি 26 যারা এখানে আসো, যুক্ত আসো, ক্লাসটি করছো, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। সেটা দেখো সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, খ চোখের বালি হবে, ঘরে বাইরে হবে, গোরা, শেষের কবিতা হবে। এইগুলো হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস। কি কি? চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চোখের বালি, গোরা, ঘরে বাইরে। এরপর এটা একটু মূল কবিতার মানে অর্থাৎ তোমাদের গল্পের মূল লাইন থেকে নেওয়া হয়েছে। দেখি এই প্রশ্নটার উত্তর কে করতে পারো, যদিও মূল লাইন ধরে ধরে এখনো পড়ানো হয়নি, তারপরেও দেখি কে উত্তর করতে পারো। আমি একটু বলে দিই, এটা গাড়ি লোহার, এই দেখো মৃদঙ্গে হবে, কি হবে মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহলে এখানে মৃদঙ্গ হবে আর কি হবে, গান হবে। আমরা যখন আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো নিব, তখন এই মূল লাইনগুলো আমরা দাগিয়ে কিন্তু দিব।
প্রতিটা গল্প, কবিতা, নাটক, উপন্যাস যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু হাইলাইটার দিয়ে আমরা দাগিয়ে তোমাদেরকে পোস্ট করে দিব। অপরিচিতা গল্পে কথকের বাবার পেশা কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ। কথক মানে অনুপমের বাবার পেশা কি ছিল? কল্যাণীর বাবার পেশা সেটা তোমরা দেখেছি। এই যে দেখো এখানে জমিদারি আর তেজারতি এই দুইটা বাদ, তাহলে একটা হচ্ছে ওকালতি, একটা ডাক্তারি। বলো, এখানে বলেছে অপরিচিতা গল্পে কথকের বাবার, মানে কথককে এই যে অনুপম ছিল, স্বয়ং বক্তায় উত্তম পুরুষ, তাহলে অনুপমের বাবার পেশা কি ছিল? কল্যাণী আমরা তো দেখেছি তার বাবার পেশা ডাক্তারি, তার উত্তর তো বলেই দিয়েছে। তাহলে কি হবে বলো, এখানে ক হবে ওকালতি করে, ওকালতি। এরপর অপরিচিতা গল্পে কল্যাণের মাতৃ আজ্ঞা বলতে কি বোঝায়? মাতৃ আজ্ঞা বলতে কি বোঝায়? কি হবে বলো? মাতৃ আজ্ঞা বলতে এখানে সঠিক উত্তর হবে, দেখো, মাতৃভূমির প্রতি কর্তব্য। মাতৃভূমির প্রতি কর্তব্য হবে। বিনোদার ভাষাটা কেমন ছিল? বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট ছিল। কি ছিল বলো তো? অত্যন্ত আর্ট। অর্থাৎ তিনি বিস্তারিতভাবে না বলে সংক্ষিপ্ত কিছু শব্দ চয়ন করে তোমার কথাগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করত, অনেক আর্ট ছিল। অপরিচিতা গল্পে ফুলের মতো গুটি গুটি উপমাটি দ্বারা কি বোঝায় বলো? এটা একটু মানে কঠিন টাইপের প্রশ্ন, তারপর একটু আমি একটু বলে দিচ্ছি। দেখেন, নিষ্ফল জীবন। কি হবে? নিষ্ফল। শেষ করব, আমাদের সৃজনশীল প্রশ্ন রয়েছে। এর দেখিব কি, ইহাতে খাদ নাই। অর্থাৎ আমি যেটা বলেছিলাম, অনুপমের মামা গহনা, অর্থাৎ কল্যাণীর বাবা যে গহনাগুলো দিয়েছে সে গহনাগুলো পরখ করার জন্য শেখরা নিয়েছিল, যারা গহনাগুলো আসল কি নকল সেটা পরখ করার জন্য। তখন এই যে বলেছিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, মানে এখানে কোনো ভেজাল নাই, কোনো নকলের রেশ মাত্র নাই। এই উক্তিটি করেছিল কারা বলো তো? শেখরারা। অর্থাৎ অনুপমের মামায় শেখরাদেরকে নিয়ে এসেছিল বিবাহ বাড়িতে। মানে কতটা হীন মন মানসিকতা সম্পূর্ণ মানুষ ছিল দেখো। কোন ক্লাসের? এটা হচ্ছে ইন্টারের, অর্থাৎ এইচএসসিতে যারা তাদের প্রথম গল্প অপরিচিত গল্পটি, সেটা নিয়ে হচ্ছে। বাংলা সাহিত্যে আধুনিক ছোট গল্পের জনক কে? এটা প্রত্যেকেরই পারার কথা। বলো, বাংলা সাহিত্যে আধুনিক ছোট গল্পের জনক কে? ঝটপট জানাও। বাংলা সাহিত্যে আধুনিক ছোট গল্পের জনক কে? ঝটপট জানাও, সঠিক উত্তর কি হবে? দেখি কে আগে উত্তর করতে পারে। রবি ঠাকুর, সতেন্দ্রনাথ সেন, বঙ্কিমচন্দ্র নাকি মাইকেল মধুসূদন দত্ত? কি হবে? আমি প্রত্যেকের কাছ থেকে উত্তর আশা করছি। তাহলে এটা কিন্তু আমরা বিস্তারিত পড়িয়ে এসেছি, এবং শুধু পড়িয়ে আমি ক্ষান্ত হয়নি, এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে সম্ভাবনা রয়েছে সেগুলো আলোচনা করা হচ্ছে। অর্থাৎ আমাদের এই ক্লাসগুলো কিন্তু প্রতিটি লেকচার এইভাবে সাজানো হয়েছে। তোমাকে আমি শুরুতে বিস্তারিত পড়াবো, এরপর ওইখান থেকে কেমন এমসিকিউ অংশ আসতে পারে সেটা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দিব, এরপর অনুধাবনমূলক প্রশ্ন দিব, এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্নে আমরা যাব। অর্থাৎ একটা লেকচার তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি করো, তাহলে এইখান থেকে তুমি একাডেমিক, অর্থাৎ তোমার সৃজনশীল সহ 10 থেকে 12 মার্ক কিন্তু একটা ক্লাস থেকে তুমি কমন পাবে। এবং এটা তুমি কলেজ অ্যাডমিশনে অনেকে যাবে, তাদের তাদের অনেকের বইও কেনা হবে না, কিন্তু তোমার কোর্সগুলো তোমার সিলেবাসের 60 থেকে 70% কিন্তু শেষ হয়ে যাবে। এবং সে দায়িত্ব কিন্তু আমরা যে শ্রদ্ধাবোধন শিক্ষক প্যানেল রয়েছে সেটা কিন্তু প্রতিটি কোর্স তোমাদেরকে এইভাবে শেষ করিয়ে দিবে। এটা হবে রবি ঠাকুর, হবে কি হবে? রবি ঠাকুর। এবং তার ছোট গল্পের সংখ্যা হচ্ছে 95টি ছিল। সং অফারিংস কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ? কি হবে বলো? এবং এই যে গীতাঞ্জলি কাব্যের অনুবাদের জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে এশীয়দের মধ্যে। এটি সঠিক উত্তর কি হবে একটু জানাও। যে সং অফারিংস কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ? যারা এখনো আমাদের যে পেইড কোর্সগুলো রয়েছে সেখানে ভর্তি হওনি, অতি দ্রুত যে পেজ থেকে ক্লাস হচ্ছে এখানে মেসেজ দিয়ে রাখো, সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে পারবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, সেখানেও নক করতে পারো। মহসিন রহমান জানিয়েছো ক হবে না, ক হবে না। এটা কি হবে বলো? এই যে সং অফারিংস, গীতাঞ্জলি না, দেখো এখানে উত্তরটা হবে গীতাঞ্জলি ও অন্যান্য কিছু কবিতা।
গীতাঞ্জলি না শুধু, তার সাথে আরও অন্যান্য কিছু কবিতা ছিল, গীতাঞ্জলি ও অন্যান্য কিছু কবিতা। যারা ঘ জানিয়েছো তারা ঘ জানিয়েছো, কারণ ওই পর্যন্ত তোমার পড়ার সীমাবদ্ধতা ছিল, কিন্তু এখানে সঠিক উত্তর গীতাঞ্জলি ও অন্যান্য কিছু কবিতা তার মধ্যে ছিল। সঠিক উত্তরটা জেনে নাও, ঠিক করে নাও এখন। এবার দেখো বলা হয়েছে একটা সৃজনশীল টাইপের দিয়েছে, উদ্দীপকের মতো দিয়েছে, যে পূর্ণিমার স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় কাকা রামসুন্দর চন্দননগরে গিয়েছিল। অপরিচিতা গল্পে রামদাসের অনুরূপ চরিত্র কি? তাহলে দেখো আমরা দেখতে পেয়েছি অপরিচিতা গল্পে এখানে বলা হয়েছে কি যে আশীর্বাদ করতে। অপরিচিতা গল্পে গিয়েছিল কে বলো? বিনোদা নাকি হরিশ? হরিশ পাত্রী ঠিক করার জন্য ছিল, তো আশীর্বাদ করতে গিয়েছিল কে? ঠিক তেমনইভাবে এখানে আমরা দেখেছি অপরিচিতা গল্পে সেখানে তার পিস্তুত ভাই বিনোদা কিন্তু গিয়েছিল, আর এখানে গিয়েছিল কে? এই যে তার বড় কাকা রামদাস চন্দননগরে গিয়েছিল। তাহলে এই যে রামদাসের সাথে কার মিল রয়েছে দেখো, বিনোদা যে ছিল, এই বিনোদা অনুপমের সাথে তার সম্পর্কটা কি ছিল? তার পিস্তুত ভাই ছিল। কি ছিল? পিস্তুত ভাই। নাফিজুর রহমান হট বলেছো, মানে হচ্ছে গীতাঞ্জলির জন্য। গীতাঞ্জলি সেটা ঠিক আছে, কিন্তু তার সাথে আরো কিছু কবিতা ছিল, তার সাথে আরো কিছু কবিতা ছিল, এটা ভালোভাবে জেনে রাখো। ওইটা হবে, অনেকে বলেছো যে এটা গীতাঞ্জলি শুধুমাত্র ঘ বলেছো, গীতাঞ্জলি ও অন্যান্য কিছু কবিতা, এটা যদি শুধুমাত্র যদি অপশনে গীতাঞ্জলি থাকে সেটা উত্তর করবে, কিন্তু যদি অপশনে থাকে গীতাঞ্জলি ও অন্যান্য কিছু কবিতা সেটা উত্তর হিসেবে বেছে নিবে। দেখো বলা হয়েছে, আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিত, উক্তিটি কোন গদ্যের অন্তর্গত? তাহলে দেখো এখানে যেহেতু আমরা পড়ছি, এখানে অপরিচিতা, অপরিচিতা গল্প থেকে এটা চয়ন করা হয়েছে, অপরিচিতা থেকে নেওয়া হয়েছে এটি। এবার কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি, অর্থাৎ অপরিচিতা গল্প থেকে কিছু লাইন উঠিয়ে দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে বলবে। এখন সে ব্যাখ্যা অংশটুকু দেখো, জাস্ট মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, আর 20টা মিনিট আমাকে দাও। তোমার এই গল্প আর দ্বিতীয়বার তোমাকে পড়তে হবে না। ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তিনি বলতে কাকে, কার কথা বলা হয়েছে এবং কেন? তাহলে এখানে দুইটা উত্তর তোমার কাছে জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ এই কাকে, কার সম্পর্কে বলা হয়েছে এবং কেন বলা হয়েছে। তাহলে আমরা একটু আগেই পড়ে এসেছি যে এই উক্তিটি মামার সম্পর্কে করা হয়েছে। দেখো তাহলে দুইটা ধাপে, এই যে অনুধাবনমূলক তুমি দুইটা ধাপে লিখবে। প্রথমে হচ্ছে জ্ঞানমূলক অংশ, এটার জন্য তুমি 1 মার্ক পাবে, আর অনুধাবনমূলক সেটার জন্য তুমি 1 মার্ক, অর্থাৎ 2 মার্ক তুমি পাবে। তাহলে দেখো এখানে তিনি হচ্ছেন অনুপমের মামা। অনুপম তার মামার চারিত্রিক বৈশিষ্ট্য প্রসঙ্গে উক্তিটি করেছে। যখনই তুমি এই প্রশ্নটি বুঝে এই লাইনটা লিখতে পারবা, পরীক্ষক ভাববে এই ছেলেটি পড়াশোনা করেছে বা এই শিক্ষার্থীটি পড়াশোনা করেছে, তাকে অটো এমনি মার্ক চলে আসবে। এরপর দেখো কেন বলা হয়েছে। ফল্গু একটি নদীর নাম, এটি ভারতের গয়া অঞ্চলে অবস্থিত। এই নদীর বিশেষত্ব হলো উপরে বালির আস্তরণ থাকবে কিন্তু ভিতরে জলস্রোত প্রবাহিত হবে। ঠিক অনুপমের মামার মতো অনুপমের জবানিতে তাদের সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করে এবং পারিবারিক ও সামাজিক নানাবিধ সিদ্ধান্ত গ্রহণে তার মামার ভূমিকা উপমার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। যখনই তুমি এই শব্দগুলো চয়ন করতে পারবা, অন্যদের থেকে আলাদা একটা শব্দ ব্যবহার করবা লেখনির মধ্যে, তখন এক্সামিনার খুশি হয়ে তোমাকে ভালো নাম্বার দিবে। বোঝা গেছে? এবং আমার ক্লাসে আমি এইভাবেই তোমাদেরকে কিভাবে অন্যান্য শব্দগুলো ব্যবহার করা যায় লেখার মাধ্যমে, লেখার সৃজনশীল লেখার ক্ষেত্রে দেখো এই যে অনুধাবনমূলক অংশটা 2 মার্ক, এখানে জ্ঞানমূলক অংশে লিখবে, এরপর 2 বা 3 আঙ্গুল ফাঁকা দিয়ে তুমি অনুধাবনমূলক মানে দ্বিতীয় প্যারাটুকু লিখবে। এইভাবে যদি তুমি ফুটিয়ে তুলতে পারো তাহলে 1 মার্কও তোমাকে কাটবে না। এবার দেখো অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলতে কি বোঝানো হয়েছে, এটা একটু দেখো। অর্থাৎ অনুধাবনমূলক, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলতে অনুপমের নিজের পরিচয় বোঝানো হয়েছে। কেন? অনুপমের মা ছিলেন গরিব ঘরের মেয়ে, ভালোভাবে খেয়াল করো, সেজন্য ধনীর স্বামীর ঘরে ধনীর ভাবখানা মেলে রাখতেন। তিনি ছেলে অনুপমকেও ভুলতে দেননি ধনীর পরিচয়।
ফলে তাকে বড় করা হয়েছে অতি আদরে, অর্থাৎ অনুপমকে অতি আদরে বড় করা হয়েছে। তারা যে তোমার ছোট ছিল বা হচ্ছে গরিব ঘরের, তার অনুপমের মা যে গরিব ঘরে ছিল সেটা কখনোই বুঝতে দেয়নি। শিশুকালে সে কোলে কোলেই থেকেছে, তাই বয়সটা বেড়েছে কিনা বুঝতে পারে না। দেবী দুর্গার দুই পুত্র গণেশ, তাহলে দেবী দুর্গার দুই পুত্র ছিল গণেশ আর কার্তিকেয়। মা দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিকেয়কে এখানে ব্যঙ্গার্থে, দেখো কিভাবে ব্যঙ্গার্থে প্রয়োগ করা হয়েছে। গণেশের ছোট ভাই কার্তিকের মতোই আদর বিলাসে অনুপম বড় হয়েছে, তাই তার ব্যক্তিত্বের বিকাশ ঘটেনি। এটি বোঝাতেই অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলা হয়েছে। এটি কি সংক্ষিপ্ত না? তোমার হচ্ছে দেখো অনুধাবনমূলক প্রশ্ন, এটা তোমার প্রশ্ন, তোমাকে বলবে এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর করতে বলবে, তাহলে দুইটা প্যারায় তুমি লিখবে, এটা জ্ঞানমূলক অংশ, আর এটা হচ্ছে এই যে 3 বা 4 লাইনে তুমি ব্যাখ্যা করে দিবে। কয়েকবার পড়বা এবং এই ক্লাস আরো বারবার পাবা তোমরা। এই তো আমি জায়গা পাই আছি, দেখো অপরিচিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে এবং কি বলা হয়েছে দেখো, এই তো আমি জায়গা পাই আছি পেয়েছি, কে কেন কথাটি উল্লেখ করেছিল। তাহলে দেখো আমরা একটু কল্যাণীকে জীবনসঙ্গী হিসেবে না পেলেও তার পাশে থেকে দেশমাতৃকার সেবা করার প্রসঙ্গে অনুপম আলোচ্য উক্তিটি করেছিল। তাহলে এই উক্তিটি কার ছিল বলতো? অনুপমের ছিল। এবং কেন করেছিল? তাকে জীবন সঙ্গী হিসেবে পায়নি, তারপরেও দেশমাতৃকার সেবা করার প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করা হয়েছিল। কেন করা হয়েছিল সেটা একটু দেখো। অনুপম ছিল মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবক, যার ব্যক্তিত্বহীনতার জন্যই কল্যাণীর সাথে বিয়ে ভেঙে যায়। একদিন ট্রেনে কল্যাণীকে দেখে অনুপম পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে কল্যাণীকে বিয়ে করতে চায়। দেখো ওই যে অনুপম কয় বছর পর বলো তো? বিয়ের 4 বছর পরও কিন্তু তার জন্য অপেক্ষা করেছে। তাহলে এখানে দেখো ওই যে সিনেমার যেমন সেই দিকে একটা মিল হয় বা একটা তুমি একটা তথ্য পাও বা শিখন ফল পাও, ঠিক তেমনইভাবে এখন তুমি কিছু তথ্য পাবে এখানে। কিন্তু কল্যাণী তার প্রস্তাবে সাড়া না দিয়ে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করে রাখে। কল্যাণী তাকে জানিয়ে দেয় যে, অর্থাৎ কল্যাণী অনুপমকে জানিয়ে দেয় সে আর কখনো বিয়ে করবে না, কারণ সে নিজেকে দেশমাতৃকার সেবায় উৎসর্গ করেছে। পরে অনুপম কল্যাণীর পাশে থেকে তার দেশমাতৃকায় সেবার কাজে সহযোগিতা করে। অনুপম তখন বুঝতে পারে যে আমি তো তাকে জীবনসঙ্গী হিসেবে নিজের করে নিতে পারিনি, তারপরেও তার পাশে থেকে যদি আমি দেশমাতৃকার সেবায় নিজেকে কিছুটা নিয়োজিত করতে পারি তাহলে সেটাই আমার কাছে অনেক ভালো। এই জন্য বলা হয়েছে এই তো আমি জায়গা পেয়েছি। আর এসব কাজের মধ্য দিয়ে সে কল্যাণীর মনে জায়গা করে নেয়। এইটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আমি বেগম ক্লাস শেয়ার করেছি, ধন্যবাদ তোমাকে। বলো এই অংশটুকু ক্লিয়ার কিনা? তোমাদের প্রতিটি প্রশ্ন, প্রতিটি ক্লাস, প্রতিটি লেকচার এইভাবেই কিন্তু আমি প্রতিটা লাইন ব্যাখ্যা সহকারে পড়াবো। এমসিকিউ, সিকিউ সবগুলো। ঝটপট জানাও ক্লিয়ার কিনা। হ্যাঁ, এটাই প্রকৃত ভালোবাসা। আরেকটা লাইন দেখো, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, উক্তিটি ব্যাখ্যা করো। তাহলে দেখো আমরা এটা দুইটা প্যারায় লিখবো, এ উত্তর না দিবে না, মানে উত্তর শুরুতেই তো থাকবে, লিখবে অপরিচিতা গল্পের নায়ক অনুপম তার জীবনের করুণ বাস্তবতা স্মৃতিকে রোমন্থকপূর্বক আলোচ্য উক্তিটি করেছে। অনেক স্মৃতি জড়িত আছে, এটা তুমি জ্ঞানমূলক অংশে লিখলে এরপর হচ্ছে 3টা বা 4টা লাইনে ব্যাখ্যা করবে, সেটা দেখো। অপরিচিতা গল্পের কথক এবং নায়ক অনুপম ছোটবেলা থেকেই অত্যন্ত আদরে কোলে কোলে বেড়ে উঠেছে, কিন্তু দেখতে দেখতে আজ তার বয়স হয়েছে কত? 27। 27 বছর বয়সে সে আদুরে ছেলের জীবনে ঘটেছে হৃদয় ঘটিত এক করুণ কাহিনী। বিবাহর আসর থেকে তাকে চলে আসতে হয়েছে, বিবাহ প্রত্যাখ্যাত হয়েছে। কল্যাণীকে বিয়ে করতে গিয়ে তার মামার অর্থ লোলুপতা, মানে তার মামা ছিল অর্থ লোলুপ বা অর্থ লোভী ছিল, হীন মন মানসিকতা ছিল, যার কারণে অনুপমকে বিয়ে বাড়ি হতে বিতাড়িত হতে হয়েছে। সেদিনকার সেই স্মৃতি সে আজও ভুলতে পারছে না, যদিও তার বয়স আজ 27 মাত্র। দেখো তোমাদের জায়গা থেকে তোমরা কল্পনা করো, তোমার বয়স 23 বছর, তুমি বিয়ে করতে গিয়েছো, সব কিছু ঠিকঠাক, কিন্তু শেষ পর্যায়ে কোনো একটা তোমার ব্যক্তির কারণে বা তোমার মামার কারণে সে বিয়েটা হয়নি, শেষ পর্যন্ত গড়ায়নি, তোমার ওই বিয়ের আসর থেকে তোমাকে উঠে আসতে হয়েছে। তাহলে এর থেকে আর করুণ কাহিনী কি আছে? ঠিক যেমনটা অনুপমের মধ্যে ঘটেছিল।
হ্যাঁ, সৃজনশীল একটু পরেই, এই যে সৃজনশীল প্রশ্ন। তাহলে দেখো এই যে সৃজনশীল প্রশ্ন উদ্দীপকটা আমরা একটু পড়ি, যে গৌরী এমএ পাস মেয়ে, লেখাপড়া শেষ করতে তার 25 বছর পেরিয়ে গেল, বিয়ের ব্যাপারে কয়েকবার আলোচনা এবং দেখাশোনা হলেও শেষ পর্যন্ত তার বিয়ে হয়নি। যেমনটা আমরা দেখো ওই যে এই জন্য আমি অপরিচিতা গল্পের প্রতিটা চরিত্রর বৈশিষ্ট্য কিন্তু শুরুতে পড়িয়েছি, কারণ উদ্দীপকে কিন্তু এগুলো থাকবে। সে বর্তমানে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদে সমাজের অধিকার বঞ্চিত নারীদের আইনি সহায়তা দিচ্ছে। এই বলো, কল্যাণী কি করেছিল? দেশ সেবায় নিজেকে আত্মনিয়োজিত করেছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদে সমাজের অধিকার বঞ্চিত নারীদের সহায়তা দিচ্ছে। তাহলে এর থেকে আর গোছানো ক্লাস তুমি কোথায় পাবে বলো? আমি প্রতিটা চরিত্র পড়িয়েছি, এমসিকিউ পড়াচ্ছি, অনুধাবনমূলক পড়িয়েছি, সৃজনশীল পড়াচ্ছি। গৌরীর কাকা একদিন তাকে বিয়ের কথা বললেন, কিন্তু গৌরী তার কাকাকে বিনয়ের সাথে বললেন, নারীর কল্যাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে দেখো ওই যে 4 বছর পর অনুপম ট্রেনের মধ্যে কল্যাণীকে দেখে বিয়ের কথা বলেছিল, কিন্তু তখন কল্যাণী কি বলেছিল? সে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছে। আর এখানে দেখো এই যে কাকার সাথে কার সম্পর্ক আছে? অনুপমের। তাহলে দেখো আমি এই গল্পটার চরিত্রর বৈশিষ্ট্য এজন্য পড়িয়েছি যাতে ওইগুলো যদি তোমার আয়ত্তে থাকে, পৃথিবীর থেকে যে প্রান্ত থেকে সৃজনশীল উদ্দীপক দিক না কেন তুমি উত্তর করতে পারবা। দেখো শুরুতে বলেছে অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রত্যেকেই কমেন্টে জানাও অপরিচিতা গল্পটি এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়। 2 নম্বরে বলেছে খ নম্বরে, তারপরে বুঝলাম মাতৃভূমি আছে, উক্তিটি ব্যাখ্যা করো। উদ্দীপকে গৌরীর সাথে অপরিচিতা গল্পের কল্যাণের সাদৃশ্য মানে কি জানো? মিল। সাদৃশ্য মানে হচ্ছে মিল, আর বৈসাদৃশ্য মানে কি বলতো? অমিল। মিল অমিল কোথায় সেটা তোমাকে বলতে হবে। আর উদ্দীপকে গৌরী এবং অপরিচিতা গল্পের কল্যাণী উভয়ে মানব কল্যাণের পূজারী, অর্থাৎ আমরা অপরিচিতা গল্পে দেখেছি বিয়ে না করার প্রতিজ্ঞায় কল্যাণী বলেছিল সে দেশমাতৃকা সেবায় নিজেকে নিয়োজিত করবে। আর এখানে আমরা দেখতে পাই এই গৌরী কি করেছে? বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদে সমাজের অধিকার বঞ্চিত নারীদের আইনি সহায়তা দিচ্ছে। তাহলে দেখো উভয়েরই কি হচ্ছে এখানে? একটা মানব কল্যাণের পূজারী। ভাই এইচএসসি পরীক্ষার সাজেশন কি দিবেন? আপনাদের আশা বসে আছি। দেখো এই যে আমার আইডি জিলানি হাসান জয়, এখান থেকে আমি 3টা রিয়াক্ট দিয়েছি, আমার আইডিতে ক্লাস আছে, সেটা দেখে নিও। যারা এইচএসসি 25-26 আছো, জিলানি হাসান জয় থেকে দেখো আমি রিয়াক্ট দিয়েছি, আমার আইডিতে ক্লাস আছে। জিলানি হাসান জয়। তাহলে দেখো উত্তরগুলো দেখো, অপরিচিতা গল্পে কিভাবে উত্তরগুলো লিখবা দেখো, ধাপে ধাপে এইভাবে লিখলে তুমি সর্বোচ্চ মার্ক 10-এর মধ্যে 9+ পাবেই। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায়। কোন পত্রিকায়? সবুজ পত্র। এরপর খ নম্বর দেখো কিভাবে লিখবে, দেখো তারপরে বুঝলাম মাতৃভূমি আছে, অর্থাৎ তারপরে বুঝলাম মাতৃভূমি আছে কথাটি অনুপম কল্যাণীর নারী শিক্ষার ব্রত গ্রহণ সম্পর্কে বলেছে। এরপর তুমি হচ্ছে 4 বা 5 লাইনে এটা ব্যাখ্যা দিয়ে দিবে। যারা ক্লাসটি শেয়ার করেছে তারা তো পিডিএফ পেয়ে যাবে, তখন পড়ে নিতে পারবে। এটা কার সিলেবাসে? এটা না, এটা সকলের সিলেবাসে আছে। এরপরে দেখো গ নম্বরে বলেছে উদ্দীপকের গৌরীর সাথে অপরিচিতা গল্পের কল্যাণের সাদৃশ্য বৈসাদৃশ্য মানে মিল ও অমিল তুলে ধরতে বলা হয়েছে। সেটা একটু দেখো, অর্থাৎ গৌরীর সাথে অপরিচিতা গল্পের কল্যাণের সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে কোনগুলো দেখো। পুরুষতান্ত্রিক সমাজে এই গ নম্বর প্রশ্নের উত্তর তোমরা 3টা প্যারায় লিখবা। এটা প্রথমে জ্ঞানমূলক অংশে লিখবা কোন সম্পর্কে, এরপর একটু মানে এটা 2 নম্বর প্যারায় যেটা লিখবা সেটা হচ্ছে উদ্দীপকও লিখবা না, তুমি হচ্ছে মূল গল্প থেকেও লিখবা না, এটা তোমার নিজের জায়গা থেকে এটা লিখবে। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা বরাবরই অবহেলিত হয়ে থাকে, তাদেরও যে সব হচ্ছে দেখো আবেগ অনুভূতি মতামত দেওয়ার ইচ্ছা ও অধিকার আছে তা সমাজে বেমালুম ভুলে যায়। কিন্তু বর্তমানে এমন অনেক নারী আছে যারা নিজেদের অধিকার আদায়ে সচেতন। এরপরে দেখো মিল কি কি আছে। অপরিচিত গল্পে তেমনই এক নারী চরিত্রের প্রতিনিধি হচ্ছে কল্যাণী। শেষ পর্যন্ত দেখা যায় সে নারী শিক্ষার ব্রতী হয়েছে, যা উদ্দীপকে গৌরীর মধ্যে দৃশ্যমান, মানে মিল আছে এখানে। এদিক থেকে দুজনের মধ্যে সাদৃশ্য থাকলেও বেশ কিছু দিক দিয়ে বৈসাদৃশ্য রয়েছে, মানে অমিল রয়েছে। যেমন গৌরীর দিকে দেখা যায় লেখাপড়া শেষ করে 25 বছর বয়সে পেরিয়ে বিয়ের প্রসঙ্গে আসে, অন্যদিকে কল্যাণীর 15 বছর বয়সে, অর্থাৎ বয়স সংক্রান্ত সংখ্যাগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা।
কল্যাণীর যেমন বিয়ের পিঁড়িতে বসে বিয়ে ভেঙে যায়, গৌরীর জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি। এভাবে গৌরী ও কল্যাণীর মধ্যে নারী মুক্তির ব্রতী হওয়ার যে বিষয়টি রয়েছে সেটা সাদৃশ্য আর কিছু বৈসাদৃশ্য রয়েছে, অর্থাৎ তাদের বয়সের দিক থেকে এবং বিয়ে সংক্রান্ত যে বিষয়টা ছিল সেখানে বৈসাদৃশ্য রয়েছে, অমিল রয়েছে। হ্যাঁ, এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, আমাকে নক দিও। উদ্দীপকের গৌরী এবং অপরিচিতা গল্পের কল্যাণী উভয়ের মানব কল্যাণের পূজারী মন্তব্যটি যাচাই করো। তাহলে এটা দেখো আমরা বিস্তারিত তোমরা পড়লে পাবে, আমি তো বিস্তারিত পড়িয়েছি। এরপরে দেখো পরবর্তী আর একটা সৃজনশীল রয়েছে, একটা গান রয়েছে, এই গানটা অনেকবার তোমরা শুনেছো। যেমন একটা গান আছে, দেখো এই যে গানটা, যে কি বলেছে, মায়াবন বিহরিণী বলা হয়, মায়াবন বিহারিণী, থাক থাক নিজ মনে দৌড়েতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। তারপরে যে বলে না, পরশ করি দেখো করিব ওর প্রাণপণ অকারণ মায়াবন বিহরণী, একটা গান আছে। তাহলে দেখো এই উদ্দীপকটা তোমার এই গান থেকেই কিন্তু নেওয়া হয়েছে। উদ্দীপক থেকে কি কি প্রশ্ন দেখো, অপরিচিতা গল্পে কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন? মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর, অর্থাৎ কি বলা হয়েছিল, যে মামার যে অস্থিমজ্জায় টাকা আসক্তি ছিল, অর্থের আসক্তি ছিল, এই জন্য এখানে বলা হয়েছে মেয়ের চেয়ে বাপের খবরটাই কিন্তু বেশি। উদ্দীপকের কথকের মনে ভাব অপরিচিতা গল্পের অনুপমের মনোভাবের সাথে কতটুকু সম্পর্কিত আলোচনা করো। আর আংশিক ভাব তুলে ধরা হয়েছে, সেটা একটু দেখো, উত্তরগুলো দেখতে থাকো। গায়ে হলুদের অনুষ্ঠানে বিস্তর লোকের আদর আপ্যায়ন করে তাদের বিদায় দিতে যে কনে পক্ষকে নাকাল হতে হবে এ কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসলেন। আর মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর, উক্তিটি দ্বারা কি বুঝিয়েছে, এটা দেখো, উক্তিটি দ্বারা মামার যে হিসেবি ও অনুসন্ধিৎসু মানসিকতাকে তুলে ধরা হয়েছে। এরপরে দেখো পরের অংশটুকু, এটা আলোচনার মধ্যে চলে এসেছে অলরেডি। গ নম্বর প্রশ্নটি বলা হয়েছে, উদ্দীপকের কথকের মনের ভাব অপরিচিতা গল্পের অনুপমের মনের ভাবের সাথে কতটুকু সম্পর্কিত? তাহলে এখানে দেখো গভীরভাবে সম্পর্কিত। আমরা নারীর সম্পর্কে, নরনারীর সম্পর্কে পরস্পরের প্রতি এক ধরনের গভীর ভাবাবেগ জড়িত থাকে, মানে ভাবের আবেগ জড়িত থাকে। বলা যায় এটি তাদের মধ্যকার প্রধান সম্পর্ক সূত্র। এই অনুরাগ ও ভাব আবেগই নরনারীকে পরস্পরের সাথে যুক্ত করে, যে এটা ওই গানের মাধ্যমে কিন্তু আমরা আংশিক বুঝতে পেরেছি। উদ্দীপকে কবিতাংশে কবি এক মানসীকে কল্পনা করেছেন, প্রবল অনুরাগের বশবর্তী হয়ে তিনি কখনো তাকে ধরতে চেয়েছেন। অর্থাৎ আমরা অপরিচিতা গল্পে দেখতে পাই যে তাদের বিবাহ কিন্তু প্রত্যাখ্যাত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত অনুপম কল্যাণীর জন্য 4টা বছর কিন্তু অপেক্ষা করেছিল, তাকে বিয়ের কথা বলেছিল, কিন্তু শেষ পর্যায়ে কল্যাণী কি করেছে, তাকে বলেছে সে বিবাহ করবে না, সে হচ্ছে দেশ সেবায় নিজেকে আত্মনিয়োজিত করবে। ঠিক তেমনইভাবে এই গান থেকে, অর্থাৎ এই কবিতা অংশ থেকে আমরা দেখতে পাই যে তাকে ধরতে চেয়েছেন, আবার কখনো দূর থেকে তাকে অনুভব করেছে। আমি প্রথমে যে লাইনটা বলেছিলাম, তোমাদের জীবনে কি এমন কেউ আছে যে হচ্ছে যাকে ভালোবেসেছো অথচ তাকে কখনো দেখোনি, তাকে জানো না, তার নাম জানো না, কিন্তু তার আত্মমর্যাদায় তুমি অভিভূত হয়ে তাকে ভালোবেসেছো। ঠিক তেমনইভাবে কিন্তু এই কবিতা অংশে ফুটে উঠেছে এটা। অপরিচিতা গল্পে কনে কল্যাণীকে ঘিরে পাত্র অনুপমের গভীর অনুরাগ প্রত্যক্ষ করি, মানে সরাসরি এটা বাস্তবায়িত হয়েছে। সেই অনুরাগের কারণেই সে আপন মনের মাধুরী মিশিয়ে কল্যাণীকে কল্পনা করেছে। এমনকি বিয়ে ভেঙে যাওয়ার পরও তার সঙ্গে সঙ্গ পেতে ছুটে গেছে। সঙ্গত কারণেই তার এমন মনোভাবের উদ্দীপক কথকের মনোভাবের সাথে গভীরভাবে সম্পর্কিত, যেটা বলা হয়েছিল দেখো এখানে, যে কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহরিণী, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, পরশ করিব ওর প্রাণপণ অকারণ মায়াবন বিহরিণী। একটা মানে এটা কিন্তু গান, তোমরা ক্লাস শেষ হওয়ার পরে এটা শুনিও, আরও ভালো বুঝতে পারবে। ঘ নম্বরটা দেখো, মানে আংশিক ভাব ফুটিয়ে তোলা হয়েছে, এটা পরে আমরা আজকের ক্লাসটি শেষ করব। সেটা দেখো, আমাদের সমাজে অশিক্ষা ও অসচেতনতার কারণে যৌতুকের মতো ভয়াবহ একটা প্রথা আজও টিকে আছে, আর তা কন্যা দায়গ্রস্ত পিতামাতাকে বিপদগ্রস্ত করার পাশাপাশি নারীদের মানবিক যে মর্যাদা রয়েছে সেটাও ক্ষুণ্ণ করেছে।
ক্ষেত্র বিশেষে তা দাম্পত্য সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। কারণ যৌতুক প্রথার যে অভিশাপ, উদ্দীপকের কবিতাংশে কবিতার স্বপ্নের মানুষীকে নিয়ে নিজের অনুভূতিকে বর্ণনা করেছেন। সেই মানুষীকে হৃদয় দিয়ে ভালোবাসেন তিনি। তার এই প্রবল অনুরাগের বশবর্তী হয়ে তিনি কখনো তাকে স্পর্শ করতে চান, পরক্ষণেই আবার ভাবেন সে দূরে থাকলেও ক্ষতি নেই। আপন অনুভবের প্রগাঢ়তা থেকেই তিনি তাকে উপলব্ধি করবেন। স্বপ্নের মানুষীকে নিয়ে এমন অনুভবের দিকটি আলোচ্য গল্পের অনুভবের মাঝে ফুটে উঠেছে। অপরিচিতা গল্পের লেখক অনুপমের মামা চরিত্রের মধ্যে আমাদের সমাজের কিছু মানুষের যৌতুক লোভী মানসিকতাকে তুলে ধরেছেন। এর বাইরেও গল্পটিতে কনের পিতা হিসেবে শম্ভুনাথ বাবুর মানসিক দৃঢ়তা, কল্যাণের আত্মসচেতনতা, মানে শেষ পর্যন্ত বিবাহ না করার একটা প্রতিজ্ঞা করেছিল, এবং দেশ সেবায় আত্মনিয়োগের যে প্রতি, সেটা কিন্তু ফুটে উঠেছে। তারপর বুঝলাম মাতৃভূমি আছে, এটা পড়ানো হয়েছে। আর এই কবিতার যে মূলভাব এবং শিরোনাম, এই অংশটুকু তো পড়া হয়েছে। তাহলে দেখো, আমরা আজকে অপরিচিতা গল্পটি তোমাদের প্রথম গল্প, এই অংশটুকু আমরা ধাপে ধাপে প্রথমে মূলভাব পড়িয়েছি, পাঠ পরিচিতি পড়িয়েছি। এরপর এখানে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়েছে, জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করা হয়েছে, HW দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ MCQ, অনুধাবনমূলক, এবং সর্বশেষ সৃজনশীল প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে। পরবর্তী 25 তারিখে তোমরা কলেজ অ্যাডমিশনের আরেকটি বাংলা ক্লাস পাবে। তোমরা যারা এখন পর্যন্ত আছো, একটু জানিয়ে দাও ক্লাসটি কেমন লেগেছিল। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, জিলানি হাসান জয় সেখানে নক করতে পারো। এবং যারা এখনও আমাদের SSC 27 যে বাংলা কোর্স রয়েছে সেখানে ভর্তি হওনি, অতি দ্রুত যুক্ত হয়ে যাও। আমি ফার্স্ট থেকে শেষ লাস্ট পর্যন্ত ক্লাসে ছিলাম, অসংখ্য ধন্যবাদ। একটা নতুন তথ্য হলেও শিখতে পেরেছো, এটা তোমার একটা বড় একটা বিষয়। প্রত্যেকেই জানাও যে কেমন লেগেছে আর কতটুকু বুঝতে পেরেছো। এক মিনিট। অনেক ভালো ছিল গল্পটা তোমাদের লাইন বাই লাইন, সেটা তো তোমাদেরকে আমি মূল ভাবটা শুরুতে পড়িয়েছি, সেখানে বুঝতে পেরেছো। কারণ তোমাদের গল্পটা আমরা পেইড ব্যাচে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হবে। আর এরপরে সোনাত্তরী কবিতা, সেটা লাইন বাই লাইন পড়াবো। ইহা বড় গল্প, সেটা লাইন বাই লাইন ধরিয়ে পড়তে তোমাদের 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে। অনেক ভালো হয়েছে, অনেক ভালো, ধন্যবাদ। আমাদের পেজের সাথে নিয়মিত তোমরা আপডেট যে তথ্যগুলো দেওয়া হয় সেটা দেখবে এবং ক্লাসগুলো করবে। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকে ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাস।